আজকে আমি তোমাদের সঙ্গে বেসিক অ্যাকাউন্টিং নামে 5 নম্বর ক্লাসটা করাবো। এর আগে আমরা বেসিক অ্যাকাউন্টিং নামে 4টে ক্লাস করেছি। যে 4টে ক্লাস তোমাদের সেই 4টে ক্লাস যদি তোমাদের ভালো মতো দেখা না হয়ে গেছে আগে 4টে ক্লাস দেখে নিয়ে তারপর 5 নম্বর ক্লাসটা দেখো। আর যদি তোমাদের 4টে ক্লাস দেখা হয়ে যায় তাহলে আরেকবার রিভাইজ করে নিয়ে তারপর 5 নম্বর ক্লাসটায় আসো। তো আমি 4 নম্বর ক্লাসে কি করেছিলাম, 4 নম্বর ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম যে মানে প্রথমেই একটা অঙ্ক করেছিলাম। সেই অঙ্কটা কি করেছিলাম, কতগুলো আইটেমের নাম বলেছিলাম, তোমাদের বলতে বলেছিলাম বলো এর মধ্যে কোনগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার, কোনগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনগুলো রেভিনিউ রিসিটস, কোনগুলো ক্যাপিটাল রিসিটস। তারপর বলেছিলাম ডিসকাউন্ট। ঠিক আছে, ডিসকাউন্টকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ক্যাশ ডিসকাউন্ট, একটা টেড ডিসকাউন্ট। এটাও বলেছিলাম টেড ডিসকাউন্ট এর রেকর্ড কখনোই আমরা অ্যাকাউন্টসে করি না। ঠিক আছে, টেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর যে নেট অ্যামাউন্টটা বেরোয় সেটাই আমরা অ্যাকাউন্টসে রেকর্ড করি। আর ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট কি বলেছিলাম, টাইমলি যদি কেউ পেমেন্ট করে দেয় বা টাইমের আগেই যদি পেমেন্ট করে দেয় তখন ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যায়। তারপর কি বলেছিলাম, তারপর বলেছিলাম ব্যাড ডেট। ঠিক আছে, ব্যাড ডেট কি বলেছিলাম, কেউ যদি আমাদের টাকা মেরে দেয়, ঠিক আছে, কেউ যদি আমাদের টাকা না দেয় তখন তাকে ব্যাড ডেট বলে। ঠিক আছে, বলেছিলাম মানে কেউ যদি মানে টাকাটা মেরে দেয়, মানে কি, কারোর কাছে টাকা পাওয়ার কথা ছিল সে যদি টাইম মতো যদি টাকাটা না দেয় তাকে আমরা ব্যাড ডেট বলি। এই কেন ব্যাড ডেট হয় বলেছিলাম, ব্যাড ডেট হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। সে এরিয়া ছেড়ে চলে যেতে পারে, অর্থাৎ তার বাড়ির অ্যাড্রেস চেঞ্জ হয়ে যেতে পারে, সে মারা যেতে পারে, বা সে ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে যেতে পারে, বলতে পারে ভালো কথা যদি বলতে পারে সে ভিখারি হয়ে যেতে পারে। ইনসলভেন্ট জিনিসটা কি বলেছিলাম, ইনসলভেন্ট বলেছিলাম কেউ যদি টাকা পেমেন্ট করার মতন অবস্থায় না থাকে তখন তাকে বলে ইনসলভেন্ট। আর সলভেন্ট কি বলেছিলাম, কেউ যদি টাকা পেমেন্ট করার অবস্থায় থাকে তখন তাকে বলে সলভেন্ট। এরপরে বলেছিলাম প্রোপ্রাইটার বা ওনার মানে মালিক। ব্যবসা শুরু করার সময় যে মেন উদ্যোগ গ্রহণ করে তাকে বলা হয় তোমার প্রোপ্রাইটার বা ওনার, এটা বলেছিলাম। তারা বলেছিলাম এনটিটি, বিজনেসেরই আরেকটা নাম বলেছিলাম এনটিটি। আমরা বলেছিলাম এখন থেকে যে আমরা যখন কোনো বিজনেস যেদিন আমরা স্টার্ট করব সেই দিন বিজনেস আর বিজনেসম্যান মানে বিজনেসের ওনার টোটালি আলাদা হয়ে যায়, আমরা বিজনেসের দিক থেকে অ্যাকাউন্টস করি, এটা বলেছিলাম। আচ্ছা, তারপর কি বলেছিলাম ডেপ্রিসিয়েশন। আমরা যে সমস্ত ফিক্সড অ্যাসেট গুলো ইউজ করি না, প্রতি বছর ফিক্সড অ্যাসেটের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে, প্রতি বছর ফিক্সড অ্যাসেটের ভ্যালু যতটা কমে সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। তারপর একটা অঙ্ক করিয়েছিল, ঠিক আছে, তো বলেছিলাম যে রাম একটা ব্যবসা শুরু করেছিল, ব্যবসা শুরু করার সময় এত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, সেই টাকায় ব্যবসা চলছিল না, তার পরবর্তী সময় ও আরো 5 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে, মানে শুরুর সময় 20 লাখ নিয়ে এসেছিল, পরবর্তী সময় 5 লাখ ক্যাপিটাল নিয়ে এসেছে। ওর বিজনেসের থেকে টাকা তুলে নিয়ে, ওর পার্সোনাল কোনো কাজ ছিল তার জন্য বিজনেস থেকে টাকা তুলেছে, বিজনেস করার জন্য গুডস কিনতে হবে সেই গুডস কিনেছে, ঠিক আছে, ক্যাশেও কিনতে পারে, ক্রেডিটও কিনতে পারে, সব বলেছিলাম। এছাড়াও কিছু অ্যাসেট কিনেছে। তো আজকে আমরা 2 নম্বর অঙ্ক থেকে আরম্ভ করব। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক কেমন বলতে পারি, দেখো আমরা তো বেসিক অ্যাকাউন্টিং নামে 4টে ক্লাস করেছি, থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করেছি। ওই থিওরিটিক্যাল গুলো এখন নিউমেরিক্যালে কনভার্ট করব, মানে ওর উপর বেস করে কিছু অঙ্ক করব যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে আরো ইজি হয়। তো দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখবে, ঠিক আছে, আগের দিন 1 নম্বর অঙ্ক হয়ে গেছিল, আজকে 2 নম্বর অঙ্ক। কোশ্চেনটা কি বলেছে, ক্যাশ পারচেসেস। ঠিক আছে, ক্যাশ পারচেসেস। ক্যাশ পারচেজ মানে কিন্তু ভেবে কিন্তু ক্যাশ পারচেজ করছি, ক্যাশ টাকা কখনো আমরা কিনতে পারি না। যে নোট 10 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 2000 টাকার নোট, এগুলো কিন্তু কেনা যায় না, নোট কখনো কেনা যায় না। তো কি বলছে, ক্যাশ পারচেজেস। তো আমরা বলেছিলাম আমাদের অ্যাকাউন্টেন্সিতে পারচেজ কথাটা তখনই ইউজ করা হবে যদি গুডস কেনা হয়, যদি গুডস কেনা হয় তখনই পারচেজ ইউজ করা হবে, এটা বারবার বলেছিলাম। আমাদের যে পুরো যে অ্যাকাউন্টস আছে পারচেজ কথাটা কখন ইউজ করা হবে, যদি গুডস কেনা হয়। যেমন আমার মার্কার পেনের বিজনেস, ঠিক আছে, মার্কার পেনের বিজনেস করছি মানে মার্কার পেন আমাকে কিনতে হবে, বলবো কি মার্কার পেন কিনেছি মানে বলবো গুডস কিনেছি। ঠিক আছে, তো লিখলাম ক্যাশ পারচেসেস অফ গুডস, ব্র্যাকেটে লিখলাম অফ গুডস। ঠিক আছে, আমাদের পুরো অ্যাকাউন্টসে পারচেজ বলতে কি বোঝায়, গুডস কেনা। ঠিক আছে, যখনই লেখা থাকবে, যখনই দেখবে এই কোশ্চেনে লেখা আছে পারচেসেস তার মানে বুঝবে গুডস কেনা হয়েছে। তো কত টাকা দিয়ে গুডস কেনা হয়েছে, বলছে 5 লাখ টাকা দিয়ে গুডস কেনা হয়েছে। নেক্সট কি বলেছে, ক্রেডিট পারচেজ, ক্রেডিট পারচেজেস। কি লিখেছি, ক্রেডিট পারচেজেস। ক্রেডিট পারচেজেস মানে
ঠিক আছে, আমরা যে এই ধরো আমার ধরো মার্কার পেনের বিজনেস, তো মার্কার পেন আমি যার থেকে কিনবো তার থেকে সবসময় ক্যাশেই কিনবো, আমার নগদেই কিনবো আমাদের কথা নেই, কখনো কখনো ধারেও কিনতে পারি। ঠিক আছে, তো ক্রেডিট পারচেস মানে যাদের থেকে আমরা ধারে কিনি, ক্রেডিট পারচেস যাদের থেকে ধারে কিনি, কি কিনি, পারচেস মানেই বলছি আমাদের পুরো অ্যাকাউন্টে পারচেস বলতে গুডস কে বোঝায়। তো এখানে যেমন লিখতেই পারো, ব্যাকে লিখতে পারো অফ গুডস, অফ গুডস কত টাকা থেকে গুডস কিনেছি ধারে, কত টাকার গুডস কিনেছি ধারে, 3 লাখ টাকা, 3 লাখ টাকার গুডস ধারে কিনেছি। নেক্সট কি বলেছে, পারচেসেস অফ মেশিন, পারচেসেস অফ মেশিন, তো তোমরা এটা নিশ্চয়ই ভালো মতো জানো মেশিন কিনা। ঠিক আছে, মেশিন কি, মেশিন যে কোনো মেশিন, আগের দিনে বলেছিলাম জেরক্স মেশিন। ঠিক আছে, মেশিন হচ্ছে আমাদের কাছে এক ধরনের ফিক্স অ্যাসেট, আজকে আমরা যে মেশিনটা কিনবো তার বেনিফিট আমরা ফিউচারে পাবো, তার বেনিফিট ফিউচারে পাবো, তাই মেশিন হচ্ছে আমাদের অ্যাসেট। ঠিক আছে, তো অ্যাসেট কত টাকার অ্যাসেট কিনেছি, মেশিন কত টাকা কিনেছি, 2 লাখ টাকার মেশিন কিনেছি। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে পারচেসেস রিটার্ন। ঠিক আছে, নেক্সট বলেছে পারচেসেস রিটার্ন। ঠিক আছে, পারচেসেস রিটার্ন কত বলেছে দেখো, পারচেসেস রিটার্নের অ্যামাউন্টটা বলেছে তোমার 40,000 রুপিস, 40,000। ঠিক আছে, পারচেসেস রিটার্ন বলেছে 40,000। তো পারচেস রিটার্ন আগের দিনই বলেছিলাম, আগে অনেকবার বলেছি পারচেস রিটার্ন, ধরো যাদের থেকে যে আমরা গুডস কিনেছি, আর পারচেস রিটার্ন বলতে কোন রিটার্নকে বোঝায়, গুডস রিটার্ন। ঠিক আছে, পারচেস রিটার্ন যখনই লেখা থাকবে তার মানে ভাববে গুডস রিটার্নের কথা বলেছে। তো আমরা যাদের থেকে গুডস কিনেছি গুডস তো ডিফেক্টিভ বেরোতে পারে। ঠিক আছে, গুডস যদি ডিফেক্টিভ বেরোয় তাদেরকে ফেরত দিয়ে দেবো, তাই এটাকে বলছে পারচেস রিটার্ন। তো ব্যাকে লিখে দাও অফ গুডস, ব্যাকে লিখো অফ গুডস। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে, নেক্সট আর কিছু বলেনি, তোমাকে বের করতে বলেছে ক্যালকুলেট, তোমাকে বের করতে বলেছে ক্যালকুলেট টোটাল পারচেসেস, বের করতে বলেছে ক্যালকুলেট টোটাল পারচেসেস। টোটাল পারচেসেস বলতে আমরা টোটাল পারচেস বলে, বা কেউ কেউ এটাকে গ্রস পারচেস বলতে পারে। গ্রস পারচেসেস মানে হচ্ছে তোমার টোটাল পারচেসেস। ঠিক আছে, আর কি বের করতে বলেছে, আর কি বের করতে বলেছে, আর বলেছে নেট পারচেসেস, এন্ড আর কি বের করতে বলেছে, এন্ড নেট পারচেসেস, আর বের করতে বলেছে তোমাকে নেট পারচেসেস। আর পারচেস মানে নতুন করে বলার কিছু নেই, পারচেস মানে কি, পারচেস গুডস পারচেস, পারচেস মানে কি, পারচেস গুডস পারচেসের কথা বলেছে। তো দেখো এর অ্যানসারটা যদি আমরা আলোচনা করি, আমাকে প্রথমে কি বের করতে বলেছে, এর সলিউশনে যদি আসি, তোমাকে বের করতে বলেছে টোটাল পারচেসেস। তো এখানে লিখো টোটাল পারচেস, কেউ টোটাল পারচেস লেখাও যা, আর গ্রস পারচেস লেখা একই জিনিস। তো আমরা লিখে দিই টোটাল পারচেসেস, ব্র্যাকেটে লিখে দিই গ্রস। তো টোটাল পারচেস কি করে বের করব, আর টোটাল পারচেসেস এখানে বলেছে টোটাল পারচেসেস বের করতে। টোটাল পারচেসেস মানে কি পারচেস, গুডস পারচেসের কথা বারবার বলছি, আমাদের পুরো অ্যাকাউন্টে পারচেস বলতে কোন পারচেস কে বোঝায়, গুডস পারচেস কে বোঝায়, তার মানে এখানে গুডস পারচেস। তো আমরা গুডস কি কি কিনেছি, গুডস একটা 5 লাখ টাকার গুডস কিনেছি ক্যাশে, আর 3 লাখ টাকার গুডস কিনেছি কেইবে। ঠিক আছে, 3 লাখ টাকার গুডস কিনেছি কেইবে, তার মানে কি লিখবো, ক্যাশ পারচেসেস, এখানে লিখো ক্যাশ পারচেসেস প্লাস ক্রেডিট পারচেসেস, ক্যাশ পারচেসেস প্লাস ক্রেডিট পারচেসেস। দুটো পারচেসেস যদি যোগ করি, দুটো পারচেসেস যদি যোগ করি তাহলে আমার টোটাল পারচেস বেরিয়ে যাবে। ঠিক আছে, দুটো পারচেস যোগ করে দিলে টোটাল পারচেস বেরিয়ে যাবে। তো ক্যাশ পারচেস কত ছিল, ক্যাশ পারচেস ছিল 5 লাখ টাকা। ঠিক আছে, আর ক্রেডিট পারচেস কত ছিল, ক্রেডিট পারচেস ছিল 3 লাখ টাকা। তো দুটো পারচেস যোগ করলাম, যোগ করে হলো তোমার 8 লাখ টাকা। এই 8 লাখ টাকায় হয়ে গেল তোমার টোটাল পারচেস। পারচেস অফ মেশিন এটা আসবে না, কারণ মেশিন কেনা মানে কি, মেশিন কেনা মানে অ্যাসেট কেনা। তো আমাকে তো অ্যাসেট কত টাকা কিনেছি এটা তো বের করতে বলেনি, আমাকে বলেছে পারচেস কত টাকা, টোটাল পারচেস কত বের করতে বলেছে। পারচেস মানে গুডস, অর্থাৎ আমি গুডস কত টাকা কিনি সেটা বের করতে বলেছে, অ্যাসেট কত টাকা কিনেছি এটা বের করতে বলেনি। আচ্ছা, নেক্সট কি বলেছে, নেক্সট বের করতে বলেছে নেট পারচেসেস। তো এখানে লিখো নেট পারচেসেস, নেট পারচেসেস। নেট পারচেসেস কি করে বের করতে হয়, টোটাল পারচেস থেকে কি লিখলাম, টোটাল পারচেস থেকে যদি আমরা পারচেসেস রিটার্ন বাদ দিয়ে দিই, যদি আমরা পারচেসেস রিটার্ন বাদ দিয়ে দিই, টোটাল পারচেসেস থেকে যদি আমরা পারচেসেস রিটার্ন বাদ দিয়ে দিই, যদি আমরা পারচেসেস রিটার্ন বাদ দিয়ে দিই, তাহলে তোমার বেরিয়ে যাবে নেট পারচেস। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি কারোর কাছ থেকে ধরো 10,000 টাকার মার্কার পেন কিনেছি, কত টাকা, 10,000 টাকার মার্কার পেন কিনেছি, কিন্তু কিছু মার্কার পেন খারাপ বেরিয়েছে, আমি ওকে 2,000 টাকার মার্কার পেন ফেরত দিয়ে দিয়েছি। তার মানে 10,000 টাকার মার্কার পেন যখন কিনেছি, তার কাছ থেকে 10,000 টাকার মার্কার পেন আমার বিজনেসে আসলো, আমার বিজনেসে 10,000 টাকার মার্কার পেন আসলো, 2,000 টাকার মার্কার পেন খারাপ বেরিয়েছে, 2,000 টাকার মার্কার পেন ফেরত দিয়ে দিয়েছি, তখন আমার বিজনেস থেকে বেরিয়ে যাচ্ছে, তাই তো। তোমার রিটার্ন হচ্ছে মানে কি, আমার বিজনেস থেকে বেরিয়ে যাচ্ছে, আর বেরিয়ে যাচ্ছে মানে কি করবো, মাইনাস করবো।
তাই রিটার্ন হলে সবসময় মাইনাস করবে। ঠিক আছে, টোটাল পারচেজ কত বেরোলো? 8 লাখ টাকা। টোটাল পারচেজ তোমার বেরোলো 8 লাখ টাকা, আর পারচেজ রিটার্ন করলে কত? রিটার্ন হয়েছে 40,000 টাকা। তাহলে অ্যানসার কত হলো? 7,60,000 নেট পারচেজেস। কেউ তো পারচেজ রিটার্নে, এই পারচেজ রিটার্নের আরেকটা নাম কি? পারচেজ রিটার্নের আরেকটা নাম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড। তোমরা বুঝতেই পারছো কেন রিটার্ন আউটওয়ার্ড বলছি। আমি যে কারোর থেকে গুডস কিনেছি, তো গুডস যখন কিনলাম সেটা তো আমার বিজনেসে ইন হলো। এবার যেই গুডস গুলো ডিফেক্ট হলো সেইগুলো তো ওকে আমি ফেরত দেবো, মানে রিটার্ন করবো। রিটার্ন করবো মানে কি, আমার বিজনেস থেকে গুডস গুলো আউট হয়ে যাচ্ছে, তাই তো এটাকে বলে রিটার্ন আউটওয়ার্ড, যেটা আগে অনেকবার বলেছি। ঠিক আছে, তো এই অঙ্কটা আশা করি বুঝতে পারলে। এরপরের অঙ্কটা ভয় পাওয়ার কিছু নেই, এরপরে পরপর অনেকগুলো অঙ্ক করাবো, যা বুঝতে অসুবিধা সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি, পরের অঙ্কটা করবো, পরে 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি। দেখো, এটা পারচেজ দিয়ে বোঝালাম, এরপর একটা সেলস দিয়ে বোঝানো যায়। মানে এতদিন পর্যন্ত আমরা থিওরিটিক্যাল থিওরি লিখেছি, ওই থিওরির উপর মানে কিভাবে প্র্যাকটিক্যাল গুলো করতে হয়, অঙ্কগুলো কিভাবে করতে হয়, সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, সুতরাং থিওরি গুলো যদি ভালো করে জানা থাকে, এই অঙ্কগুলো করা তো কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তো 3 নম্বর দেখো, 3 নম্বরটা কি লিখবে? দেখো 3 নম্বর অঙ্ক লেখো, কি বলছে? ক্যাশ সেলস। বারবার বলেছি, সে ক্যাশ, ক্যাশ মানে যে আমাদের নোট আছে, ক্যাশের যে নোট, 10 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 2000 টাকার নোট, এগুলো আমরা ক্যাশ নোট আমরা কখনো বেচতে পারি না, আমরা ক্যাশ বেচতে পারি না। আমার যে মার্কার পেনের বিজনেস, মার্কার পেন গুলো বেচেছি কিসে? নগদে বেচেছি। নগদ মানে তো বুঝতেই পারছো, আমার দোকানে কেউ মার্কার পেন কিনতে এসেছে, সে আমাকে ক্যাশ টাকা দিয়েছে, আমি ওকে মার্কার পেন দিয়েছি, এটাকে বলে ক্যাশ সেল। তো বুঝতেই পারছো, ক্যাশ সেল মানে কিন্তু ক্যাশটা বেচা না, মানে ক্যাশ নোট বেচা না। তো ক্যাশ সেল। আর আমাদের পুরো অ্যাকাউন্টে যখনই বলবে সেল, আমাদের অ্যাকাউন্টে যদি বলে সেল, তার মানে ভাববে কি সেল করেছি? গুড সেল। অ্যাকাউন্টে যদি বলে দেয় আমাদের পুরো, আমাদের যে টোটাল যে অ্যাকাউন্টস আছে, টোটাল অ্যাকাউন্টে সেল কথাটা তখনই ইউজ করা হয়, গুডস বেচলেই বলা হয় সেল হয়েছে। ঠিক আছে, তো গুডস বেচলেই বলা হবে সেল হয়েছে। ঠিক আছে, তো ক্যাশ সেল ব্যাকেট তাহলে কি লিখতে পারি? অফ গুডস। কি লিখতে পারি ব্যাকেটে? অফ গুডস। তো কত টাকা গুডস সোল্ড করেছি? 6 লাখ টাকা। তো এখানে লিখলাম রুপিস 6 লাখ, রুপিস 6 লাখ। তারপর কি বলেছে? ক্রেডিট সেলস। তারপর কি বলেছে? ক্রেডিট সেলস। ক্রেডিট সেল। আচ্ছা, আমরা যে কাউকে যে গুডস বেচবো সবসময় যে ক্যাশ টাকা দিয়ে বেচবো এমন কথা নেই। তা আমার দোকানে অনেক কাস্টমারই আসতে পারে, ঠিক আছে, কাউকে তো বাকিতেও বেচতে হতে পারে। তো যাদেরকে গুডস আমরা বাকিতে বেচি সেটা তো ক্রেডিট সেল, তোমরা বুঝতেই পারছো। তো ক্রেডিট সেল, এখানে কি লিখেছে? ক্রেডিট সেল। আর আমাদের পুরো অ্যাকাউন্টে সেল কথাটা তখনই ইউজ করা হবে, গুডস বেচলেই বলা হবে সেল। এটা আগে অনেকবার বলেছি। ঠিক আছে, অফ গুডস, ক্রেডিট সেল অফ গুডস। এইবার যখনই কাউকে আমরা ধারে গুডস বেচবো, তো তখন তো তার নাম বলতে হবে। এখানে নিশ্চয়ই বলে দিয়েছে কাকে আমরা ধারে গুডস বেচেছি। তো এখানে নামগুলো কি বলেছে? কাকে আমরা ধারে গুডস বেচেছি? রামকে। রাম, রাম ছিল আমার দোকানের একজন কাস্টমার, তাকে ধারে গুডস বেচেছি। কত টাকার গুডস ধারে বেচেছি? 2 লাখ টাকার গুডস ধারে বেচেছি রামকে। ঠিক আছে, তারপর কে ছিল? মোহন। মোহনকে কত টাকার গুডস ধারে বেচেছি? মোহনকে আমরা ধারে গুডস বেচেছি 5 লাখ টাকা। কত টাকা? 5 লাখ টাকা। তারপর কি ছিল? সোহান। সোহান, ঠিক আছে, সোহানকে আমরা কত টাকার গুডস ধারে পেয়েছি? 1.5 লাখ টাকা। কত? 1.5 লাখ টাকার গুডস ধারে পেয়েছি সোহানকে। ঠিক আছে, ঠিক তার নিচেই বলেছে, কি বলেছে? সেলস রিটার্ন। সেলস রিটার্ন, আমরা যে কাউ সেলস রিটার্নটা কি বলেছে? আমরা যে এদের গুডস গুলো বেচলাম, কাকে কাকে বেচেছি? রামকে বেচেছি, মোহনকে বেচেছি, সোহনকে বেচেছি। এদের যে গুডস গুলো বেচলাম, তো গুডস তো কিছু ডিফেক্ট বেরোতে পারে, তো ডিফেক্ট বেরোতে ওরা আমাদেরকে গুডস গুলো ফেরত দেবে। মানে এটা কিন্তু সেল রিটার্ন বলে। যাদেরকে আমরা সেল করলাম, ঠিক আছে, ধরো রাম, মোহন, সোহন, এদেরকে গুডস বেচলাম, কোনো ডিফেক্ট বেরোলে ওরা তো আমাকে ফেরত দেবে, তো এটাকে সেলস রিটার্ন বলে। আর সেল রিটার্ন আরেকটা নাম কি বলেছিলাম? রিটার্ন ইনওয়ার্ড। আমরা যখন কাউকে গুডস বেচি, তখন গুডসটা তো আউট হচ্ছে, গুডসটা তো আউট হচ্ছে। এবার গুডস গুলো ডিফেক্ট বেরোলে তারা তো ফেরত দেবে, মানে আমার এই গুডসটা ইন হচ্ছে, তাই তো সেল রিটার্নের আরেকটা নাম রিটার্ন ইনওয়ার্ড। আর আমাদের পুরো অ্যাকাউন্টে পারচেজ রিটার্ন বলুক বা সেল রিটার্ন বলুক, যেই রিটার্নই বলুক, রিটার্ন বলা মানে গুডস রিটার্নকে বলে, গুডস রিটার্নকে বলে। সেল রিটার্নের ব্যাকেট লিখতে পারো তোমরা অফ গুডস। কি লিখতে পারো? অফ গুডস। তো সেল রিটার্ন বলা মানে কি বলতে পারো? অফ গুডস। ঠিক আছে, তো কার থেকে সেল রিটার্ন হয়েছে? ফ্রম রাম। রাম রিটার্ন করেছে, অর্থাৎ রামকে যে আমরা 2 লাখ টাকার গুডস পেয়েছিলাম, কিছু গুডস ডিফেক্ট বেরিয়েছিল, তাই ওরা আমাদেরকে গুডস ফেরত দিয়েছে। রাম ফেরত দিয়েছে। কত টাকার গুডস ফেরত দিয়েছে? 30,000 টাকার গুডস ফেরত দিয়েছে। 30,000 টাকার গুডস ফেরত দিয়েছে। আচ্ছা, তারপর কি বলেছে? তার বলেছে ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স। কি লিখছি? ক্যাশ
কালেকশন ফ্রম ডেটার্স, বলাটা ভুল, ডেটার্স লিখছি না, আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো ক্যাশ কালেকশন ফ্রম মোহন। মোহন, মোহনকে কত টাকার গুডস বেচেছি? মোহনকে 5 লাখ টাকার গুডস বেচেছি ধারে। আচ্ছা আমরা যদি কাউকে ধারে গুডস বেচি তারা তো পেমেন্ট করবে। আমি কাউকে ধারে গুডস বেচলে এমন না যে ওকে আমি ধারে গুডস দিয়েই দিলাম ও আর টাকা দেবে, এরকম তো হবে না। কাউকে ধারে গুডস বেচি সে তো পেমেন্ট করবে। তো মোহন আমাকে পেমেন্ট করেছে, কি করেছে? মোহন পেমেন্ট করেছে কিসের মাধ্যমে? তোমরা জানো পেমেন্ট কিসের মাধ্যমে করতে পারে? ক্যাশ টাকা। সে ক্যাশও দিতে পারে, চেকও দিতে পারে। ও ক্যাশ টাকাও দিতে পারে, চেকও দিতে পারে। ও ক্যাশ দিয়েছে তাই মোহনের থেকে ক্যাশ টাকা পেয়েছে। ঠিক আছে, কত টাকা কালেক্ট করতে পেরেছে মোহনের থেকে? 2,80,000। কত? 2,80,000। তো মোহনের থেকে কত টাকা কালেক্ট করতে পেরেছে? 2,80,000। মোহনকে 5 লাখ টাকার গুডস ধারে পেয়েছি, তার এগেইনস্টে ওর থেকে 2,80,000 টাকা কালেক্ট করতে পেরেছে। আচ্ছা তারপর কি বলেছে? তারপর বলেছে তোর রামের ক্ষেত্রে কি বলেছে? রামের থেকে কোনো টাকাই কালেক্ট করতে পারেনি, রাম রিটার্ন করেছে। আচ্ছা মোহন, মোহন খুব ভালো কাস্টমার ছিল, ওকে 5 লাখ টাকার গুডস পেয়েছে, তার এগেইনস্টে 2,80,000 দিয়ে দিয়েছে। এবার দেখা যাচ্ছে সোহান, সোহানের থেকে কি হয়েছে? দেখো সোহানের থেকেও টাকা পাওয়া গেছে। কি বলেছে? ক্যাশ কালেকশন ফ্রম সোহান, ক্যাশ কালেকশন ফ্রম সোহান। সোহানের থেকে কত টাকা পাওয়া গেছে? সোহানের থেকে 60,000 পাওয়া গেছে। ঠিক আছে, সোহানের থেকে 60,000 পাওয়া গেছে। আর কি বলেছে? আর কি বলেছে? এন্ড ডিসকাউন্ট অ্যালাউড টু সোহান। বলেছে এন্ড ডিসকাউন্ট অ্যালাউড টু সোহান, এন্ড ডিসকাউন্ট অ্যালাউড, এন্ড ডিসকাউন্ট অ্যালাউড টু সোহান। এইবার যে এখানে যে ডিসকাউন্টের কথাটা বলেছে, আচ্ছা ডিসকাউন্ট একটু সমান অ্যামাউন্টটা লিখে দিই তারপর বোঝাচ্ছি। ₹5,000। এখানে যে ডিসকাউন্টের কথাটা বলেছে, এখানে যে ডিসকাউন্টের কথাটা বলেছে তোমাদের মনে কোশ্চেন আসবে এই ডিসকাউন্টটা স্যার কি ডিসকাউন্ট? পেড ডিসকাউন্ট নাকি ক্যাশ ডিসকাউন্ট? দেখো এটা ক্যাশ ডিসকাউন্ট। এবার তোমাদের প্রশ্ন স্যার এটা কেন ক্যাশ ডিসকাউন্ট? এটা ক্যাশ ডিসকাউন্ট, তার কারণ আছে, কারণটা বলছি। পেড ডিসকাউন্ট কি অ্যাকাউন্টসে মেইনটেইন করা হয়? পেড ডিসকাউন্টের তো অ্যাকাউন্টসে রেকর্ড করাই হয় না। অলরেডি আমি সোহানকে 1.5 লাখ টাকার গুডস বেচে দিয়েছি, তার মানে কি আমি অ্যাকাউন্টসে রেকর্ড করেই দিয়েছি। তার মানে পেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা সেটাই তো আমরা অ্যাকাউন্টসে রেকর্ড করি। অলরেডি রেকর্ড করা হয়ে গেছে, তার মানে বুঝতে পারলাম এটা পেড ডিসকাউন্ট না, এটা ক্যাশ ডিসকাউন্ট। আর ক্যাশ ডিসকাউন্ট কি বলেছিলাম? ক্যাশ ডিসকাউন্ট কি বলেছিলাম? কোনো পার্টি যদি আমাকে টাইমলি পেমেন্ট করে দেয় বা টাইমের আগে যদি পেমেন্ট করে দেয় তখন তাকে বলে ক্যাশ ডিসকাউন্ট। তার মানে এখানে কি সোহান, সোহান টাইমের মধ্যেই পেমেন্ট করে দিয়েছে। সোহান টাইমের মধ্যেই পেমেন্ট করতে বা টাইমের আগে পেমেন্ট করে দিয়েছে। ঠিক আছে, তাই সোহানকে আমরা ডিসকাউন্ট অ্যালাউ দিয়েছি। বা এরকম হতে পারে সোহান বলতে পারে যে আমরা তো টাইম মতো টাকাটা পেমেন্ট করলাম, আমরা কি কিছু ডিসকাউন্ট পেতে পারি? মানে সোহান বলছে, তো সোহানকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো ডিসকাউন্ট অ্যালাউ 5,000। ঠিক আছে, তো ব্যাপারটা হয়ে গেল। এবার কি কি বের করতে বলেছে দেখো, কি কি বের করতে বলেছে? বলেছে ক্যালকুলেট টোটাল সেলস। এখানে নিচ্ছি ক্যালকুলেট, ক্যালকুলেট টোটাল সেলস বের করতে বলেছে। ক্যালকুলেট টোটাল সেলস বের করতে বলেছে, কমা কমা দিয়ে দিচ্ছি। নেট সেল বের করতে বলেছে, নেট সেলস বের করতে বলেছে। ঠিক আছে, আর কি বের করতে বলেছে? অ্যামাউন্ট ডিউ ফ্রম রাম। দেখো অ্যামাউন্ট ডিউ ফ্রম রাম। ঠিক আছে, অ্যামাউন্ট ডিউ ফ্রম রাম মানে রামের কাছে কত টাকা পাবো এটাও বের করতে বলেছে। তারপর রামের পর মোহন, তারপর দেখো অ্যামাউন্ট ডিউ ফ্রম মোহন, অ্যামাউন্ট ডিউ ফ্রম মোহন, মোহনের থেকে কত টাকা পাবো সেটাও বের করতে বলেছে। তারপর কি বের করতে বলেছে? তারপরে অ্যামাউন্ট ডিউ ফ্রম সোহান, সোহানের থেকে কত টাকা পাবো সেটাও বের করতে বলেছে। অ্যামাউন্ট ডিউ ফ্রম সোহান, সোহানের থেকে কত টাকা পাবো সেটাও বের করতে বলেছে। আচ্ছা আর কি বের করতে বলেছে? আর বলেছে তুমি বলো টোটাল ডেটার্স কত, টোটাল ডেটার্স এট দা এন্ড কত বের করতে বলেছে। আর একটা জিনিস বের করতে বলেছে, বলেছে বলো টোটাল ডেটার্স এট দা এন্ড মানে বছরের শেষে টোটাল ডেটার্স কত, বছরের শেষে টোটাল ডেটার্স কত। ঠিক আছে, আচ্ছা এইগুলো এক একটা করে পয়েন্ট দিয়ে দিই। এটা রোমান 1 দিয়ে দিই, এটা রোমান 2 দিয়ে দিই, এটা রোমান 3 দিয়ে দিই। আচ্ছা এটা রোমান 4 দিয়ে দিই, এটা রোমান 5 দিয়ে দিই, আর এটা রোমান 6 দিয়ে দিই। তাহলে দেখো তোমাকে 6টা পয়েন্ট বের করতে বলেছে। কি কি পয়েন্ট বের করতে বলেছে? বলেছে বলো টোটাল সেল কত, নেট সেল কত, বলেছে রামের কাছে কত টাকা পাবে, মোহনের কাছে কত টাকা পাবে, সোহানের কাছে কত টাকা পাবে, এবং বলেছে বলো বছরের শেষে টোটাল ডেটার্স কত। আর ডেটার্স তো আমরা নতুন করে বলার কিছু নেই, ডেটার্স কাকে বলে? যাদেরকে আমরা ধারে গুডস বেচি, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে তো ডেটার্স বলে। তো টোটাল ডেটার্স কত এটা বের করতে বলেছে। তো দেখো এক একটা করে করব, একদম ইজি জিনিস, একদম ইজি জিনিস। তো তোমাকে বের করতে হবে টোটাল সেল। এখানে লিখতে সলিউশন লিখো, এখানে লিখো সলিউশন। ঠিক আছে, এখানে লিখো প্রথমে বের করতে হবে টোটাল সেলস।
ঠিক আছে, টোটাল সেলস। আর পুরো অ্যাকাউন্টসে সেল কথাটা তখন ইউজ করা হবে, সেল বলতে কি সেলের কথা বলা যায়, গুডস সোল্ড, গুডস সোল্ড, গুডস, ঠিক আছে। এই সেল বলতে কোন সেল, গুডস সোল্ডের কথা বলা হয়েছে। তাহলে গুডস সোল্ড কি কি, তাহলে টোটাল সেল বের করব কি করে, ক্যাশ সেল, ঠিক আছে, ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল, ঠিক আছে, ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল, দুটো সেল যোগ করলে তোমার টোটাল সেল বেরিয়ে যাবে। তাহলে ক্যাশে কত টাকার গুডস পেয়েছি, 6 লাখ টাকার গুডস ক্যাশে বেচেছি, 6 লাখ টাকার গুডস ক্যাশে বেচেছি। আর ধারে পেয়েছি কত টাকার গুডস, ধারে দেখো ধারে কত টাকার গুডস পেয়েছি, রামকে বেচেছি 2 লাখ টাকার গুডস, ঠিক আছে, রামকে বেচেছি 2 লাখ টাকার গুডস, ঠিক আছে, মোহনকে বেচেছি 5 লাখ টাকার গুডস, আর সোহানকে বেচেছি 1.5 লাখ টাকার গুডস, ঠিক আছে। তার মানে ক্যাশে 6 লাখ টাকার গুডস পেয়েছে, ধারে কত টাকার গুডস পেয়েছি, এই তিনটে যদি যোগ করি তাহলে বলতে পারি এত টাকার গুডস ধারে পেয়েছি। তাহলে টোটাল কত, এখানে হচ্ছে 2 লাখ আর 5 লাখ, 7 লাখ, 7 লাখ আর 1.5 লাখ, 8.5 লাখ, 8.5 লাখ আর 6 লাখ, 14 লাখ 50। তাহলে টোটাল সেল করেছি কত টাকা, 14 লাখ 50,000 টাকা। এই সে বলতে পারলে তোমাকে যদি বলে টোটাল সেল কত, ঠিক আছে, এই যে অঙ্কটা দিয়েছে এখানে টোটাল সেল কত, আর টোটাল সেল বের করার নিয়ম হচ্ছে ক্যাশ সেল আর ক্রেডিট সেল দুটো সেল যদি যোগ করি তাহলে বেরিয়ে যায় টোটাল সেল, ঠিক আছে, টোটাল সেল। তো ক্যাশে কত টাকার গুডস পেয়েছি বলেছিল 6 লাখ টাকা, আর ক্রেডিট মানে ধারে কত টাকার গুডস পেয়েছি, রামকে এত টাকা, মোহনকে এত টাকা, আর সোহানকে এত টাকা। তো এইগুলো যোগ করলে হয়ে যাবে তোমার টোটাল সেল। আচ্ছা, এরপরে কি বের করতে বলেছে, তাহলে আমার 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর অ্যানসার জানতে গেছি নেট সেল কি করে বের করতে হয়, নেট সেল, ঠিক আছে, 2 নম্বরে লিখছি নেট সেল। এখানে দেখো নেট সেলস, তো নেট সেল বের করার নিয়মটা কি, নেট সেল বের করার নিয়মটা হচ্ছে টোটাল আমি কত টাকার গুডস সেল করেছি, ঠিক আছে। তো এখানে দেখো টোটাল সেলস, ঠিক আছে, টোটাল সেলস, টোটাল আমরা যত টাকার গুডস সেল করেছি তার থেকে সেল রিটার্ন, তার থেকে যদি সেল রিটার্নটা বাদ দিয়ে দিই, তার থেকে যদি সেল রিটার্ন বাদ দিয়ে দিই তাহলে তাকে তো নিশ্চয়ই বলবো নেট সেল। ধরো এখানে কি বলে, ধরার ব্যাপার নেই, এই এখানে বলেছে টোটাল সেল করেছি, ঠিক আছে, টোটাল সেল করেছি 14,50,000 টাকা, টোটাল সেল করেছি, টোটাল কত টাকা সেল করেছি 14,50,000 টাকা। তার মধ্যে যাদেরকে গুডস সেল করেছি না, যাদেরকে গুডস সেল করেছি কিছু গুডস ডিফেক্ট হয়েছে ওরা আবার রিটার্ন করে দিয়েছে, ওরা রিটার্ন করে দিলে তো বলতে পারি না আমি এত টাকা সেল করেছি, তাহলে তো সেল তো কমে গেল, তাই তো সেল রিটার্ন মাইনাস হয়েছে, ঠিক আছে। তো টোটাল সেল কত লিখবে এখানে, টোটাল সেল লিখবো 14,50,000, ঠিক আছে। আর সেল রিটার্ন, ঠিক আছে, সেল রিটার্ন, সেল রিটার্ন কত হয়েছে, এখানে সেল রিটার্ন কারা কারা, রিটার্ন কারা কারা করেছে, এখানে রিটার্ন রাম করেছে, রাম করেছে 30,000 টাকা রিটার্ন, আর কেউ রিটার্ন করেছে, আর কেউ রিটার্ন করেনি। তার মানে এখানে 30,000 টাকা লিখবো। তো 14,50,000 থেকে যদি 30,000 বাদ দিই তাহলে কত হচ্ছে, 14,20,000। তাহলে কত হচ্ছে 14,20,000। তাহলে নেট সেল আমার কত বেরিয়ে গেল, নেট সেল আমার বেরিয়ে গেল 14,20,000। আর এই কথাটাও বলেছিলাম সেল রিটার্নের আরেকটা নাম কি, সেল রিটার্নের আরেকটা নাম হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড। তো সেল রিটার্নের আরেকটা নাম কি বললাম, রিটার্ন ইনওয়ার্ড। তো আশা করি বোঝা গেল এত অবধি, এখনো আরো 4টে পয়েন্ট বাকি আছে। তাহলে আমাদের 1 নম্বর হয়ে গেল টোটাল সেল, 2 নম্বর হয়ে গেল নেট সেল। এবার কি বের করতে বলেছে, এবার বলেছে অ্যামাউন্ট ডিউ ফ্রম রাম, রামের কাছে কত টাকা পায়। তো দেখো না তোমরা, দেখো না তোমরা নিজেরাই বলো, রামকে কত টাকার গুডস বেচেছিলাম, রামকে কত টাকার গুডস বেচেছিলাম, রামকে আমরা 2 লাখ টাকার গুডস পেয়েছিলাম। আচ্ছা এটা করার জন্য না আমরা এই সাইডটা একটু মুছে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, তো বুঝতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে আমরা নিচেরটাই মুছে দিচ্ছি কারণ এইটা কাজে লাগবে না, এটা আমরা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে এখানে করছি 3 নম্বরটা, ঠিক আছে, এখানে করছি 3 নম্বর। তো দেখো কি লিখেছে, কোশ্চেন কি বের করতে বলেছে, 3 নম্বরটা বের করতে বলেছে যে অ্যামাউন্ট ডিউ ফ্রম রাম, ঠিক আছে, অ্যামাউন্ট ডিউ ফ্রম রাম। এটা দেখতে পাচ্ছ 3 নম্বরটা কি লেখা আছে, অ্যামাউন্ট ডিউ ফ্রম রাম, রামের কাছে আমরা, বা আমরা বলতে পারো আমরা যে বিজনেসটা করছি সেই বিজনেস কত টাকা পায়, রামের কাছে কত টাকা পায় এটা বের করতে বলেছে। কবে পায়, বছরের শেষে রামের কাছে কত টাকা পায়। তো এটার জন্য তোমাকে হেডিং দাও, 3 নম্বর পয়েন্ট দিয়ে হেডিং দাও, কি লিখবে, অ্যামাউন্ট ডিউ ফ্রম রাম, লিখো অ্যামাউন্ট ডিউ ফ্রম রাম এট দা এন্ড, ঠিক আছে, এট দা এন্ড, এট দা এন্ড মানে কি বলতে, যে বছরের শেষে রামের কাছে কত টাকা পায়, ঠিক আছে, বছরের শেষে রামের কাছে কত টাকা পায়। তো রামকে কত টাকার গুডস পেয়েছি 2 লাখ টাকা, তাহলে কি লিখবো, এখানে লিখবো সেলস টু রাম, সেলস টু রাম, ঠিক আছে, সেলস টু রাম মানে রামকে কত টাকার গুডস পেয়েছি,
বা এরকম লিখতে পারো সেল অফ গুডস টু রাম, এরকম লিখো সেল অফ গুডস, এটাও ভালো কথা, সেল অফ গুডস। ঠিক আছে, রামকে কত টাকার গুডস বেচেছি, রামকে 2 লাখ টাকার গুডস বেচেছি। এবার দেখা যাক এই যে রামকে 2 লাখ টাকার গুডস বেচি, তাই যাকে আমরা গুডস বেচি না ধারে, তার থেকে কিছু রিকভার করতে পারি, টাকা পয়সা পাবো। তো দেখা যাক রাম কি কোনো টাকা পয়সা পেমেন্ট করেছে। তো এখানে কোশ্চেনে কিছুই বলা নেই রাম কোনো টাকা পেমেন্ট করেনি, রাম একটা টাকাও পেমেন্ট করেনি, রাম একটা টাকাও পেমেন্ট করেনি। তবে কি রামকে 2 লাখ টাকার গুডস বেচেছি, তার মধ্যে রাম 30,000 টাকার গুডস ফেরত পাঠিয়ে দিয়েছে, রিটার্ন করে দিয়েছে। তার মানে কি আমরা বলতে পারি রামকে 2 লাখ টাকার গুডস, আমরা কি রামের কাছে 2 লাখ টাকা দিতে পারবো? কাউকে আমি 2 লাখ টাকার গুডস বেচেছি ধারে, তার মধ্যে সে 30,000 টাকার গুডস ফেরত দিয়ে দিয়েছে, তার মানে আমি তাকে কত টাকা দিতে পারবো? 2 লাখ টাকা কি যেতে পারবো না, 30,000 টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাহলে বাকি টাকাটা চাবো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, মাইনাস দিয়ে লিখবো, এখানে মাইনাস দিয়ে লিখবো কি সেলস রিটার্ন, কি লিখবো সেলস রিটার্ন। রাম কত টাকা রিটার্ন করেছে? রাম 30,000 টাকা রিটার্ন করেছে। ঠিক আছে, 30,000 টাকা রিটার্ন করেছে। তো এটা এটা তোমরা বলো না কেন সেল রিটার্ন লিখলাম? আরে বাবা রামকে তো আমি সেল করেছিলাম, রামকে তো আমরা গুডস সোল্ড করেছিলাম, তো রাম যে রিটার্নটা করব সেটাকে সেল রিটার্নই করব। এখানে তো পারচেজ রিটার্ন বলতে পারবো না, রামকে সেল করেছিলাম, রামকে 2 লাখ টাকার গুডস সোল্ড করেছিলাম, কিছু গুডস ডিফেক্ট করলো, ও আবার ফেরত দিয়ে দিল, তো তুমি সেল রিটার্নই করবো। তো 2 লাখ থেকে 30,000 বাদ দিলে কত হবে? 1,70,000। তার মানে বছরের শেষে রামের কাছে কত পাবো? বছরের শেষে আমরা রামের কাছে পাবো 1,70,000 টাকা। তার মানে 3 নম্বর অ্যানসারটা হয়ে গেল। এবার আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বর কি বলেছে? 4 নম্বর কি বলেছে? 4 নম্বরটা বলেছে অ্যামাউন্ট ডিউ ফ্রম মোহন, মোহনের কাছে কত টাকা পাবো। আচ্ছা 4 নম্বরটা এখানে করছি, 4 নম্বরটা লিখছি অ্যামাউন্ট ডিউ ফ্রম মোহন, অ্যামাউন্ট ডিউ ফ্রম মোহন। তো মোহনের কাছে কত টাকা পাবো, তাহলে মোহনের কাছে কত টাকা পাবো তার জন্য আগে দেখি মোহনকে আমরা কত টাকার গুডস বেচেছিলাম, মোহনকে আমরা কত টাকার গুডস ধারে বেচেছিলাম। দেখো এখানে দেখতেই পাচ্ছ মোহনকে আমরা 5 লাখ টাকার গুডস ধারে বেচেছিলাম, তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো সেল অফ গুডস, এখানে লিখবো সেল অফ গুডস টু মোহন, সেল অফ গুডস টু মোহন। মোহনকে কত টাকার গুডস ধারে বেচেছিলাম? মোহনকে আমরা 5 লাখ টাকার গুডস ধারে বেচেছিলাম, মোহনকে আমরা 5 লাখ টাকার গুডস ধারে বেচেছিলাম। কত টাকার গুডস ধারে বেচেছিলাম? মোহনকে আমরা 5 লাখ টাকার গুডস ধারে বেচেছিলাম। এবার দেখা যাক মোহনের থেকে কি কোনো টাকা পয়সা পাওয়া গেছে? কি বলেছে? কি বলেছে? আমরা যাদেরকে ধারে গুডস বেচবো তাদের থেকে কিছু টাকা পয়সা পাবো, দেখা যাক তাদের থেকে কত টাকা পেয়েছে। এখানে বলেছে মোহনের থেকে, দেখো বলেছে ক্যাশ কালেকশন ফ্রম মোহন, মোহনের থেকে 2,80,000 টাকা পাওয়া গেছে। তো কারোর থেকে কি টাকা পয়সা পাওয়া যায়? আমি আজকে কাউকে 5 লাখ টাকার গুডস বেচলাম, ঠিক আছে, সে আমাকে 2,80,000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে কি আমি তার কাছে 5 লাখ টাকা যেতে পারবো? কারোর কাছে 5 লাখ টাকা পেতাম, সে আমাকে 2,80,000 দিয়ে দিয়েছে, তাহলে বাকি টাকাটা যাবো। তার মানে কি ও যে 2,80,000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে 2,80,000 টাকা কি হবে? ব্যালেন্সটা কমে যাবে। তাই এখানে লিখবো মাইনাস দিয়ে লিখবো, মাইনাস দিয়ে লিখবো, দেখো ক্যাশ কালেকশন, ক্যাশ কালেকশন ফ্রম মোহন। কত টাকা পেয়ে গেছে মোহনের থেকে? 2,80,000 টাকা। তাহলে তোমরা কি বলতে পারবে ব্যালেন্স করে বাদ দিয়ে কত হবে? মোহনের থেকে আমরা আর বাদ দিয়ে কত হচ্ছে? 2,20,000 টাকা। মোহনের কাছ থেকে আমরা কত পাবো? মোহনের কাছে 2,20,000 টাকা পাবো। তার মানে কি বলেছি? মোহনকে আমরা ধারে গুডস পেয়েছি, 5 লাখ টাকার গুডস ধারে পেয়েছি, তার মধ্যে মোহন আমাদের 2,80,000 টাকা দিয়ে দিয়েছে। তার মানে মোহনের থেকে পাবো কত? বাকি 2,20,000 টাকা। আচ্ছা 5 নম্বর কি বলেছে? বলে অ্যামাউন্ট ডিউ ফ্রম সোহন, সোহনের থেকে কত টাকা পাবো? সোহনের থেকে কত টাকা পাবো? দেখো এখানে পাশে করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি, মানে জায়গায় ধরবে না, জায়গায় ধরবে না। 3 হলো 4 হলো, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 5। কি লিখবো? অ্যামাউন্ট ডিউ ফ্রম সোহন, অ্যামাউন্ট ডিউ ফ্রম সোহন। ঠিক আছে, সোহনের থেকে কত টাকা পাবো? তাহলে এই সোহনের থেকে কত টাকা পাবো? দেখা যাক সোহনকে আমরা কত টাকার গুডস ধারে বেচেছিলাম। সোহনকে আমরা 1.5 লাখ টাকার গুডস ধারে বেচেছিলাম, তাহলে এখানে লিখবো, কি লিখবো? সেল অফ গুডস টু সোহন, সেল অফ গুডস টু সোহন, সেল অফ গুডস টু সোহন। সোহনকে কত টাকার গুডস আমরা ধারে বেচেছিলাম? 1.5 লাখ টাকার গুডস ধারে বেচেছিলাম। এইবার কি বলেছে? এবার কি বলেছে জানতে হবে। সোহনের থেকে কি কোনো টাকা পয়সা পাওয়া গেছে? হ্যাঁ, সোহনের থেকে 60,000 টাকা পাওয়া গেছে। সোহনকে 1.5 লাখ টাকার গুডস ধারে বেচেছিলাম, ও সোহন আমাদেরকে 1.5 লাখ টাকার এগেইনস্টে কত টাকা দিয়েছে? কত টাকা পেমেন্ট করেছে? ও 60,000 টাকা পেমেন্ট করেছে। তার মানে সোহনের 1.5 লাখ টাকা পেতাম, ও 60,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে মাইনাস হবে, মাইনাস হবে কি লিখবো? ক্যাশ কালেকশন ফ্রম সোহন,
ক্যাশ কালেকশন ফ্রম সোহান। তো সোহানের থেকে কত টাকা পেয়ে গেছি? 60,000 টাকা পেয়ে গেছি। ঠিক আছে, সোহানের থেকে 60,000 টাকা পেয়ে গেছি, 3 লাখ টাকার ইনভেস্ট 60 পেয়ে গেছি, কিন্তু এখনো কিন্তু সোহানের থেকে 90,000 টাকা পাবো। এইবার কি বলেছে? এইবার বলেছে যে ডিসকাউন্ট অ্যালাউড টু সোহান, ডিসকাউন্ট অ্যালাউড টু সোহান। সোহানকে আমরা ডিসকাউন্ট দিয়েছি, কেন? সোহান টাইম মতন পেমেন্ট করে দিয়েছে, সোহান টাইম মতন পেমেন্ট করে দিয়েছে, তাই আমরা সোহানকে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়েছি। তা সোহানকে যদি 5,000 টাকা ডিসকাউন্ট দিই, তাহলে এই ডিসকাউন্ট দিয়ে দিলে সোহানের থেকে 5,000 টাকা পাবো না। সোহান সোহান যেহেতু টাইম মতন টাকা দিয়ে দিয়েছে, তাই আমরা খুশি হয়ে, আমাদের বিজনেস খুশি হয়ে সোহানকে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তাহলে সোহানকে 5,000 টাকা দিতে হবে না, তার মানে আমাদের এই বিজনেসটা নিশ্চয়ই সোহানের থেকে 5,000 টাকা পাবে না। ঠিক আছে, তো এখানে লিখবো কি? এখানে কি লিখবো? ডিসকাউন্ট। এখানে কি লিখবো? ডিসকাউন্ট। কত টাকা ডিসকাউন্ট? 5,000 টাকা। তার মানে কত হলো? বাদ দিয়ে হচ্ছে 85,000। তাহলে সোহানের কাছ থেকে কত পাবো বছরের শেষে? 85,000 পাবো। তো আশা করি ব্যাপারটা বুঝতেই পারলে। আরেকটা জিনিস বলে দিই, এই যে আমাদের বিজনেস সোহানকে 5,000 টাকা ডিসকাউন্ট দিল। আবার বলছি, আমাদের বিজনেস সোহানকে 5,000 টাকা ডিসকাউন্ট দিল। তাহলে বিজনেসের কাছে কি এটা কি খরচ নাকি আয়? এটা বিজনেসের খরচ না আয়? দেখো, বিজনেস তো সোহানকে 5,000 টাকা ডিসকাউন্ট দিল, কারণ নিশ্চয়ই বিজনেস নিশ্চয়ই এই 5,000 টাকা সোহানের থেকে পাবে না। তাহলে বিজনেসের আয় কি করে হবে? বিজনেসের একটা মানে খরচ। তার মানে বিজনেস যদি কাউকে ডিসকাউন্ট দেয়, বিজনেস যদি কোনো পার্টিকে ডিসকাউন্ট দেয়, তাহলে বিজনেসের একটা খরচ। তো বোঝা গেল। এবং লাস্ট পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট বলেছে টোটাল ডেটার্স এট দা এন্ড কত? বছরের শেষে ডেটার্স কত? তো ডেটার্স কাকে বলে কি বলেছিলাম? যাদেরকে আমরা ধারে গুড পেয়েছি তাদেরকে ডেটার্স বলে। ঠিক আছে, দেখো আমরা রামকে ধারে গুড পেয়েছি, কিন্তু বছরের শেষে রামের কাছে কত পাই? বছরের শেষে রামের কাছে 1,70,000 টাকা পাবো। তো রাম আমাদের কোম্পানির ডেটার্স। ঠিক আছে, মোহনের কাছে বছরের শেষে 2,20,000 টাকা পাবো, তাহলে মোহনও আমাদের কোম্পানির ডেটার্স। ঠিক আছে, সোহানও কিন্তু আমাদের কোম্পানির ডেটা, সোহানের কাছে বছরের শেষে 85,000 টাকা পাবো। এই তিনটে অর্থাৎ রাম, মোহন, সোহান তিনটে যোগ করলেই বেরিয়ে যাবে আমার টোটাল ডেটা। তাহলে 6 নম্বর লিখো টোটাল ডেটাস এট দা এন্ড। কি লিখবো? টোটাল ডেটাস এট দা এন্ড। ঠিক আছে, এট দা এন্ড মানে বছরের শেষে আমাদের বিজনেসের টোটাল ডেটাস কত? কি করে? রামের অ্যামাউন্ট যোগ করব, মোহনের অ্যামাউন্ট যোগ করব, সোহানের অ্যামাউন্ট যোগ, তিনজনের অ্যামাউন্ট যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কোম্পানির টোটাল ডেটাস। ঠিক আছে, তাহলে কত কত টাকা হবে? 1,70,000 টাকা পাবো রামের কাছ থেকে, মোহনের থেকে পাবো 2,20,000, আর সোহানের থেকে পাবো 85,000। এই তিনটে যোগ করলে হয়ে যাবে টোটাল ডেটাস এট দা এন্ড। তাহলে যোগ করে দেখো কত হচ্ছে? 1,70,000 যোগ 2,20,000 যোগ 85,000, তাহলে কত হচ্ছে? 4,75,000। কত বেরোলো আমাদের টোটাল ডেটাস বেরোলো 4,75,000। কত বেরোচ্ছে? 4,75,000। তো আশা করি অঙ্কটা বোঝা গেল, কিছুটা হলেও অঙ্কটা বোঝা গেল। এর পরের অঙ্কটা করব। তো আশা করি হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কটা করাবো, মুছে দিচ্ছি। এই টপিকগুলো খুব ভালো করে দেখতে হবে। এই টপিকগুলো যদি ভালো করে দেখা না থাকে পরবর্তী সময় খুব অসুবিধা হবে। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ভালো করে করবে। ঠিক আছে, এই টপিকগুলো টু দা পয়েন্ট বোঝার চেষ্টা করবে, যাই হোক। তো এটা কি দিয়ে করলাম? এটা হচ্ছে তোমার সেলস এর আইটেম দিয়ে করালাম। এবার আমরা পারচেজ দিয়ে কিছু করাই। দেখো এর পরের অঙ্কটা কত নম্বর হলো? 3 নম্বর হলো। এবার মনে হচ্ছে 4 নম্বর হবে। আগের দিন 1 হয়েছিল, 2 3। ঠিক আছে, এবার 4 নম্বর। আচ্ছা, 4 নম্বরটা এরকম লিখি, নাম্বারে 4 লিখি, রোমান লিখে লাভ নেই। তো লেখো ক্রেডিট পারচেসেস অফ গুডস। কি লেখা আছে? ক্রেডিট পারচেসেস অফ গুডস। বারবারই বলেছি, এটা লিখে দিচ্ছি, পরবর্তী সময় যদি লেখা নাও থাকে, যদি শুধু পারচেস লেখা থাকে, তাহলে তোমরা কি ভাববে? কি কিনেছি? গুডস কিনেছি। ঠিক আছে, তো যদি অন্যান্য অঙ্কে এখানে যেমন অফ গুডস বললাম, যদি কোনো অঙ্কে যদি লেখা না থাকে, যদি শুধু পারচেসেস লেখা থাকে, শুধু ক্রেডিট পারচেস লেখা থাকে, তোমরা কি ভাববে? গুডস পারচেস করা, গুডস পারচেসের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো ক্রেডিট পারচেসেস অফ গুডস। ঠিক আছে, কি বলেছে এখানে দেখো, বলেছে x এর থেকে আমরা গুডস কিনেছি কত টাকা? x এর থেকে আমরা 7 লাখ টাকার গুডস কিনেছি। ঠিক আছে, তো আমরা যে পারচেজ করব না, আমরা যদি কারোর থেকে ধারে গুডস পারচেজ করি, আমরা যদি কারোর থেকে ধারে গুডস পারচেজ করি, কারোর থেকে, কি বললাম? কারোর থেকে ধারে গুডস পারচেজ করি। আরে কারোর থেকে মানে সে কে? তার নাম বলতে হবে তো। এর থেকে ধারে গুডস কিনেছি, তাই এখানে বললাম x এর থেকে 7 লাখ টাকার গুডস কিনেছি ধারে।
আচ্ছা ওয়াই থেকে কত টাকার গুডস কিনেছি ধারে, ওয়াই থেকে 4 লাখ টাকার গুডস কিনেছি ধারে। আচ্ছা জেড এর থেকে কত টাকার গুডস কিনেছি ধারে, জেড এর থেকে আমরা 8 লাখ টাকার গুডস কিনেছি ধারে, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলেছে, আচ্ছা যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে কি বলে, যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে কি বলে স্যার সাপ্লায়ার বলে। আর সাপ্লায়ার থেকে যার নাম সাপ্লায়ার তার নামই ক্রেডিটার্স। তো আমরা তো বলতে পারি এই এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড এটা কি, এটা নিশ্চয়ই আমার সাপ্লায়ার, এটা কি, এটা আমার সাপ্লায়ার বা তুমি বলতে পারো এটাকে ক্রেডিটার্স বলে। যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে কি বলে সাপ্লায়ার বা ক্রেডিটার্স। আচ্ছা এবার দেখো একটা করে পয়েন্ট লিখি, কি বলেছে ফার্ম পে, ফার্ম মানে ধরো বিজনেস, ফার্ম মানে কি ধরো বিজনেস। সাপোজ ধরো একটা দোকানের নাম, বারবার যে উদাহরণটা দিই মুদিখানা দোকানের নাম গণেশ ভান্ডার, ঠিক আছে, কি বললাম গণেশ ভান্ডার, তো গণেশ ভান্ডার একটা ফার্ম মানে বিজনেস, ঠিক আছে। তো কি বলেছে যে যাদের থেকে ধরো আমরা যদি কারোর থেকে ধারে গুডস কিনি তাদেরকে তো পেমেন্ট করতে হবে, আমরা যাদের থেকে ধারে গুডস কিনলাম তাদেরকে যদি পেমেন্ট না করি তাহলে কি আমাকে আর কোনোদিন মালপত্র দেবে, তারা কি আর দেবে গুডস, কোনোদিন দেবে না। তো যাদের থেকে ধারে গুডস কিনবো তাদেরকে তো পেমেন্ট করতে হবে। তাই কি বলছে ফার্ম পে মানে বিজনেস পে করছে, কাকে পে করবে, ঠিক আছে, পে করছে ₹80,000, ₹80,000 কাকে দিয়েছে 80,000 টু এক্স কে। তা আমি এক্স এর থেকে 7 লাখ টাকার গুডস কিনেছি, তার এগেইনস্টে তো এক্স কে তো টাকা দিতে হবে, এক্স কে আমরা কত দিয়েছি, এক্স কে আমরা 80,000 দিয়েছি। আচ্ছা তারপরে কি বলেছে, তারপরে আবার বলেছে ফার্ম পে, ঠিক আছে, এক্স কে দেয়া হলো, কাকে দিতে হবে ওয়াই কে দিতে হবে। লেখো ফার্ম পেড রুপিস 2,50,000, কি বলেছে 2,50,000 টু ওয়াই। তো ওয়াই থেকে কত টাকার গুডস কিনেছি 4 লাখ টাকার গুডস কিনেছি, তার এগেইনস্টে ওয়াই কে 2.5 লাখ টাকা পেমেন্ট করেছি। এবারে কি বলেছে, বলছে এন্ড রিসিভ ডিসকাউন্ট, এন্ড রিসিভ ডিসকাউন্ট, ঠিক আছে, এন্ড রিসিভ ডিসকাউন্ট অফ ₹30,000, অফ ₹30,000। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমরা যেমন কাউকে ডিসকাউন্ট দিতে পারি, ঠিক আছে, আমরা বিজনেস যেমন কাউকে ডিসকাউন্ট দিতে পারে, বিজনেস যদি কাউকে ডিসকাউন্ট দেয় সেটা তো বিজনেসের ডিসকাউন্ট এলাও, সেটাকে কি বলে ডিসকাউন্ট এলাও করে দেবো। তো বিজনেস যেমন কাউকে ডিসকাউন্ট দিতে পারে তেমনি বিজনেস তো কারোর থেকে ডিসকাউন্ট নিতেও পারে, বিজনেস যেমন কাউকে ডিসকাউন্ট দিতে পারে তেমনি বিজনেস কারোর থেকে ডিসকাউন্ট নিতেও পারে। আগের অঙ্কটা কি দেখলে, আগের অঙ্কটা তোমরা কি দেখেছিলে, আগের অঙ্কটায় বিজনেস ডিসকাউন্ট দিয়েছিল কত টাকা 5,000 টাকা ডিসকাউন্ট দিয়েছিল, আর এই অঙ্কটা কি হচ্ছে বিজনেস ডিসকাউন্ট পাচ্ছে, মানে বিজনেস ডিসকাউন্ট রিসিভ করছে, কত টাকা ডিসকাউন্ট রিসিভ করছে বিজনেস 30,000। এবার তোমরা বলতো স্যার এটা কি ডিসকাউন্ট, আবার একই কোশ্চেন, এটা কি ডিসকাউন্ট, হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। কেন, আমি বলেছিলাম টেট ডিসকাউন্ট অ্যাকাউন্টসে রেকর্ড করাই হয় না, অলরেডি তো আমরা রেকর্ড করে দিয়েছি। এটা কার কথা বলছে ওয়াই এর কাছ থেকে কত টাকার গুডস ধারে কিনেছি 4 লাখ টাকার গুডস ধারে কিনেছি, তার মধ্যে রেকর্ড করাই আছে, পারচেজ তো রেকর্ড করাই আছে, টেট ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে রেকর্ড করা আছে। তো টেট ডিসকাউন্ট অ্যাকাউন্টে আসে না, এটা কি ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট। তো ক্যাশ ডিসকাউন্ট কি আমরা টাইম মতন পেমেন্ট করে দিয়েছিলাম, তাই ওরা খুশি হয়ে আমাদের কত টাকা ডিসকাউন্ট দিয়েছে 30,000 ডিসকাউন্ট দিয়েছে। তো বুঝতে পারলে। নেক্সট পয়েন্ট কি বলেছে, নেক্সট বলেছে ফার্ম পেড রুপিস 5 lakhs, দেখো ফার্ম পেড রুপিস 5 lakhs, ফার্ম পেড রুপিস 5 lakhs টু জেড। তাহলে ফার্ম 5 লাখ টাকা দিয়েছে, মানে জেড এর থেকে কত টাকার গুডস কিনেছিল 8 লাখ টাকার গুডস কিনেছিল, তার এগেইনস্টে ওকে জেড কে 5 লাখ টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে। এন্ড রিসিভ ডিসকাউন্ট, দেখো এন্ড রিসিভ ডিসকাউন্ট, এন্ড রিসিভ ডিসকাউন্ট আচ্ছা সরি, এই যে এখানে রিসিভ ডিসকাউন্ট এটা না, এটা 10,000 পাবে, এটা 10,000 পাবে। এটা এবার এটা দেখো 30,000, এটা 30,000 এন্ড রিসিভ ডিসকাউন্ট 30,000, ঠিক আছে। আচ্ছা তারপরে আবার লেখো, পাশে লেখো ফার্ম রিটার্ন, ফার্ম রিটার্ন গুডস টু জেড, ফার্ম রিটার্ন গুডস টু জেড রুপিস 25,000। তার মানে ফার্ম জেড থেকে 8 লাখ টাকার গুডস কিনেছিল, তার এগেইনস্টে জেডকে কত টাকা দিয়ে দিয়েছে, জেডকে 5 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছে। এবার জেড থেকে ডিসকাউন্ট পেয়েছে কত টাকা, জেড থেকে ডিসকাউন্ট পেয়েছে 30,000 টাকা। এবার ফার্ম যে জেড থেকে গুডস কিনেছিল কিছু গুডস না ডিফেক্ট বেরিয়েছে, ডিফেক্ট, তাহলে কি করবে, সেই গুডস গুলো রাখবে না, তাকে জেডকে ফেরত দিয়ে দেবে। কত টাকার গুডস ফেরত দিয়েছে 25,000 টাকার গুডস ফেরত দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই বলে দিয়েছে আমাকে কি বের করতে বলেছে, দেখো ক্যালকুলেট, লেখো ক্যালকুলেট, এখানে লেখো ক্যালকুলেট, কি বের করতে বলেছে। এক নম্বর বলেছে অ্যামাউন্ট ডিউ টু এক্স, অ্যামাউন্ট ডিউ টু এক্স,
amount due to x at the end, দেখো আগের অঙ্কটা 3 নম্বর অঙ্কটা যেখানে লেখা ছিল ওখানে কি লেখা ছিল অ্যামাউন্ট ডিউ ফ্রম রামের কাছ থেকে কত টাকা পাবো। এখানে কি আমরা টাকা পাবো, এখানে কি আমরা x এর থেকে টাকা পাবো, x কে তো টাকা দিতে হবে, তাই বলেছে অ্যামাউন্ট ডিউ টু x, x কে কত টাকা দিতে হবে, বছরের শেষে x কে কত টাকা দিতে হবে এটা বের করতে বলেছে। ঠিক আছে, তো 2 নম্বর লেখো অ্যামাউন্ট ডিউ টু y, অ্যামাউন্ট ডিউ টু y at the end, বছরের শেষে y কে কত টাকা দিতে হবে। 3 নম্বরে লেখো অ্যামাউন্ট ডিউ টু z at the end, amount due to z at the end। 4 নম্বর লেখো total creditors at the end, total creditors at the end, total creditors at the end। তো বছরের শেষে টোটাল ক্রেডিটার্স কত আছে এই দিয়েছে কোশ্চেন। এখন এই অঙ্কটা করব, কোশ্চেনটা ভালো করে দেখে নাও, বুঝালাম ব্যাপারটা, তোমরা হয়তো অনেকেই করা আরম্ভ করে দিয়েছো। তো দেখো অ্যানসারটা আরম্ভ করছি। কোশ্চেন ছিল এত অবধি, ঠিক আছে, কোশ্চেনটা আমি বক্স করে দিলাম। ঠিক আছে, অ্যানসারটা দেখি, অ্যানসারটা যদি আরম্ভ করি প্রথমে কি বের করব, প্রথমে বের করতে হবে তোমাকে, প্রথমে কি বের করব, প্রথমে বের করব অ্যামাউন্ট ডিউ টু x এট দা এন্ড। ঠিক আছে, অ্যামাউন্ট ডিউ টু x এট দা এন্ড, তার মানে বছরের শেষে x কে কত টাকা দিতে হবে। তো এখানে দেখো লিখছি 1 নম্বর কোশ্চেনের অ্যানসারটা করছি, লেখো অ্যামাউন্ট ডিউ টু x, অ্যামাউন্ট ডিউ টু x এট দা এন্ড, বছরের শেষে x কে কত টাকা দিতে হবে। তো তার আগে জানতে হবে x এর থেকে কত টাকা গুডস কিনেছি। ঠিক আছে, তাহলে এখানে লিখো পারচেসেস অফ গুডস, purchases of goods from x, x এর থেকে আমরা কত টাকার গুডস কিনেছি, x এর থেকে আমরা 7 লাখ টাকার গুডস কিনেছি, x এর থেকে আমরা 7 লাখ টাকার গুডস কিনেছি। ঠিক আছে, তো x এর থেকে 7 লাখ টাকার গুডস কিনেছি, তো x কে আমরা কত টাকা পেমেন্ট করেছি, যার থেকে আমরা ধারে গুডস কিনবো তাকে তো পেমেন্ট করতে হবে, x কে আমরা 80,000 টাকা পেমেন্ট করেছি। তার মানে x কে যদি 80,000 টাকা দিয়ে দিই তাহলে তো ব্যালেন্স কমে যাবে। তাহলে এখানে কি লিখবো, ক্যাশ পেড টু, ঠিক আছে, ক্যাশ পেড টু x, আমরা x কে দিয়েছি 80,000 টাকা, কি দিয়েছি, ক্যাশ দিয়েছি, ক্যাশ দিয়েছি, কিছু বলেন মানে কি দিয়েছি, ক্যাশ দিয়েছি। তাহলে লিখব কি ক্যাশ পেড টু x, x কে কত টাকা দিয়েছি, 80,000 টাকা দিয়েছি। তো 7 লাখ থেকে যদি 80,000 টাকা বাদ দিই তাহলে কত হয়, 6,20,000 টাকা। তো বছরের শেষে x আমাদের কোম্পানির কাছে কত টাকা হয়, 6,20,000 টাকা। 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট হলো, 2 নম্বর পয়েন্ট কি বলেছে, বলেছে অ্যামাউন্ট ডিউ টু y এট দা এন্ড। তো এখানে লিখছি অ্যামাউন্ট ডিউ টু y, অ্যামাউন্ট ডিউ টু y এট দা এন্ড, বছরের শেষে y কে কত টাকা দিতে হবে, বছরের শেষে y কে কত টাকা দিতে হবে। তো বছরের শেষে y কে কত টাকা দিতে হবে, এই জন্য আমাদের জানতে হবে y এর থেকে আমরা কত টাকার গুডস ধারে কিনেছিলাম। y এর থেকে আমরা 4 লাখ টাকার গুডস ধারে কিনেছিলাম, তাহলে কি লিখবো, পারচেসেস অফ গুডস, তাহলে লিখবো পারচেসেস অফ গুডস ফ্রম y। তো y এর থেকে কত টাকার গুডস ধারে কিনেছিলাম, y এর থেকে ধারে কিনেছিলাম 4 লাখ টাকার গুডস, 4 লাখ টাকার গুডস ধারে কিনেছিলাম। এবার দেখা যাক যার থেকে ধারে গুডস কিনেছি তাকে কিছু পেমেন্ট করেছি কিনা। আচ্ছা y কে কিছু পেমেন্ট করেছি কিনা দেখি, কি বলেছে, বলছে y কে 2.5 লাখ টাকা দিয়ে দিয়েছি, y কে 2.5 লাখ টাকা দিয়ে দিলে সে ব্যালেন্স কমে যাবে। কি লিখবো, ক্যাশ পেড টু y, কি লিখবো, ক্যাশ পেড টু y, কত টাকা, 2.5 লাখ টাকা দিয়ে দিয়েছি y কে, y কে 2.5 লাখ টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা আর কি, আর কিছু বলেছে, আচ্ছা y কে যেহেতু 2.5 লাখ টাকা দিয়ে দিয়েছি, y খুশি হয়ে ডিসকাউন্ট দিয়েছে, কত টাকা ডিসকাউন্ট দিয়েছে, y 10,000 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তো y যদি 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেয় তাহলে কি সেই টাকাটা কি আর আমার পেমেন্ট করতে হবে y কে, না, কোনোদিনই পেমেন্ট করতে হবে না, y ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে, তাহলে সেই টাকাটা আমাকে পেমেন্ট করতে হলো না, তাহলে বেঁচে গেল, সেই টাকাটা আমার বেঁচে গেল, তাহলে মাইনাস হবে, এই টাকাটা পেমেন্ট করতে হবে। এটাকে কি বলে, এটাকে বলে ডিসকাউন্ট, এটাকে বলে ডিসকাউন্ট। আচ্ছা এই যে ডিসকাউন্ট হলো, এই ডিসকাউন্টটা আমার কোম্পানির যে ডিসকাউন্টটা কোম্পানি ডিসকাউন্ট পেলো না দিল, আমার কোম্পানি ডিসকাউন্ট পেলো না দিল, ডিসকাউন্ট পেলো, ঠিক আছে, ডিসকাউন্ট পেলো। তো ডিসকাউন্ট পেলে কি লিখবো, ডিসকাউন্ট রিসিভ, ঠিক আছে, ডিসকাউন্ট রিসিভ, কত টাকা ডিসকাউন্ট রিসিভ করলো,
কত টাকা ডিসকাউন্ট রিসিভ করলো? 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা। তাহলে মাইনাস করে দাও, ব্যালেন্স করে দাও। 4 লাখ থেকে 2.5 লাখ বাদ দিলে 1.5 লাখ, 1.5 লাখ থেকে 10,000 বাদ দিলে 1,40,000। তার মানে কি বলেছে, ওয়াই কে বছরের শেষে কত দিতে হবে? 1,40,000। ওয়াই এর থেকে ধারে বুকস কেনা হয়েছিল 4 লাখ টাকা, তার মধ্যে ওয়াই কে দিয়ে দিয়েছিল 2.5 লাখ টাকা। এবার ওয়াই খুশি হয়ে 10,000 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তো আমরা যেই বিজনেসটা করছি সেই বিজনেস ডিসকাউন্ট পেলো, তাই হচ্ছে ডিসকাউন্ট রিসিভ। ঠিক আছে, দেখো বিজনেস যেমন ডিসকাউন্ট পেতে পারে তেমনি দিতেও পারে। ডিসকাউন্ট দিলে অ্যালাউ, ঠিক আছে, আর পেলে রিসিভ। দেখো না, তোমরা যদি কোনো কিছু পাও সেটা রিসিভ দিতে হচ্ছে, আর কাউ দিলে সেটা হয়ে যায় অ্যালাউ। আচ্ছা, 2 হয়ে গেল, 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 এ চলে আসবো। 3 নম্বর পয়েন্টটা কি বলেছে? 3 নম্বর বলেছে অ্যামাউন্ট ডিউ টু জেড এট দা এন্ড। তো লেখো এখানে পয়েন্ট লেখো অ্যামাউন্ট ডিউ টু জেড, অ্যামাউন্ট ডিউ টু জেড এট দা এন্ড। বছরের শেষে জেড কে কত টাকা দিতে হবে? বছরের শেষে জেড কে কত টাকা দিতে হবে? তো এটা বের করার জন্য আগে আমাদের বলতে হবে জেড এর থেকে কত টাকার গুডস ধারে কিনেছিলাম। জেড এর থেকে আমরা 8 লাখ টাকার গুডস ধারে কিনেছিলাম। তাহলে এখানে লিখো কি পারচেসেস অফ গুডস। তাহলে এখানে লিখো পারচেসেস অফ গুডস ফ্রম জেড। তো জেড এর থেকে কত টাকার গুডস ধারে কিনেছিলাম? জেড এর থেকে আমরা 8 লাখ টাকার গুডস ধারে কিনেছিলাম। এবার দেখা যাক জেড কে কত টাকা দিয়ে দিয়েছি। জেড কে আমরা 5 লাখ টাকা দিয়ে দিয়েছি। জেড কে আমরা 5 লাখ টাকা দিয়ে দিয়েছি। তো টাকা দিয়ে দিয়েছি, জেড কে আমরা 5 লাখ টাকা দিয়ে দিয়েছি, মানে কি ব্যালেন্সটা কমে যাবে। ঠিক আছে, তো জেড কে আমরা 5 লাখ টাকা দিয়ে দিয়েছি, মানে 8 লাখ টাকা কিনে 5 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছি, তাহলে ব্যালেন্স কমে যাবে। তাহলে কি লিখবো? এখানে লিখবো ক্যাশ পেড টু জেড কত টাকা? 5 লাখ টাকা। আচ্ছা, আর কি বলেছে? আর বলেছে তো জেড কে যেহেতু 5 লাখ টাকা দিয়ে দিয়েছি, জেড খুশি হয়ে ডিসকাউন্ট দিয়েছে, জেড খুশি হয়ে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তো ডিসকাউন্ট দিয়ে দিলে তো সেই টাকাটা আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে আবার ব্যালেন্স কমে যাবে। তাহলে কত টাকা পড়েছে? ডিসকাউন্ট কত পেয়েছি? 30,000 টাকা। তো মাইনাস দিয়ে লিখো ডিসকাউন্ট রিসিভ। ঠিক আছে, তো ডিসকাউন্ট পেলে তাকে কি বলে? ডিসকাউন্ট রিসিভ বলে। কত টাকা ডিসকাউন্ট পেলাম? ডিসকাউন্ট 30,000 পেলাম, তো 30,000 ব্যালেন্স কমে গেল। আচ্ছা, তারপর কি বলেছে? ফার্ম রিটার্ন গুডস টু জেড। ঠিক আছে, জেড এর থেকে যেই গুডস গুলো কিনেছিলাম সেই গুডস গুলো কিছু ডিফেক্টিভ ছিল। ঠিক আছে, সেই ডিফেক্টিভ গুডস গুলো আমরা আবার জেড কে ফেরত দিয়ে দিলাম। জেড কে ফেরত দিয়ে দিয়েছি এই গুডস, ওই গুডস গুলো কি করে? জেড কে ফেরত দিয়ে দিয়েছি, তাহলেও তোমার ব্যালেন্স কমে যাবে। ঠিক আছে, তো মাইনাস দিয়ে লিখবো। এই রিটার্নটাকে বলে আমরা জেড এর থেকে পারচেজ করেছিলাম, সেই জেড এর থেকে যে পারচেজ করেছিলাম কিছু ডিফেক্ট বেরিয়েছে, সেইগুলো রিটার্ন করলাম। তো এটাকে কি রিটার্ন বলতে পারি? পারচেজ রিটার্ন। ঠিক আছে, এটাকে কি রিটার্ন বলতে পারি? পারচেসেস রিটার্ন। কত টাকা পারচেসেস রিটার্ন বলেছে? এই অঙ্কে পারচেস রিটার্ন বলেছে 25,000। দেখো 25,000। ঠিক আছে, আমরা জানি পারচেস রিটার্নের আরেকটা নামই হচ্ছে তোমার রিটার্ন আউটওয়ার্ড। সেটা থেকে মাইনাস করো। 8 লাখ থেকে 5 লাখ বাদ দিলে 3 লাখ, 3 লাখ থেকে 30,000 বাদ দিলে 2,70,000, 2,70,000 থেকে 25,000 বাদ দিলে 2,45,000। ঠিক আছে, তাহলে বছরের শেষে জেড কে কত টাকা দিতে হবে? 2,45,000। মানে জেড এখনো পর্যন্ত 2,45,000 টাকা পাবে। তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো 1 2 3 হয়ে গেল। 4 নম্বর লাস্ট পয়েন্ট বলেছে টোটাল ক্রেডিটার্স এট দা এন্ড। 4 নম্বর কি বলেছে? টোটাল ক্রেডিটার্স, টোটাল ক্রেডিটার্স এট দা এন্ড। সাপোজ ধরো আমার কোম্পানিটার নাম ধরো কি বললাম? কি বলছিলাম? গণেশ ভান্ডার। আমার ধরো বিজনেসটার নাম হচ্ছে গণেশ ভান্ডার। ঠিক আছে, গণেশ ভান্ডারের ক্রেডিটার্স কারা কারা? গণেশ ভান্ডারের ক্রেডিটার্স এক্স একটা ক্রেডিটার্স, ওয়াই একটা ক্রেডিটার্স, জেড একটা ক্রেডিটার্স। আর ক্রেডিটার্স কাকে বলে বলেছিলাম? যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে বলে ক্রেডিটার্স। ঠিক আছে, তার মানে বছরের শেষে দেখো বছরের শেষে গণেশ ভান্ডারের কাছে এক্স কত পাবে? গণেশ ভান্ডারের কাছে এক্স পাবে 6,20,000। এক্স পাবে 6,20,000। ওয়াই পাবে কত? ওয়াই পাবে 1,40,000। আর জেড পাবে কত? জেড পাবে 2,45,000। জেড পাবে কত? 2,45,000। তাহলে বুঝতে পারলে গণেশ ভান্ডারের কাছে এরা পাবে। তাহলে গণেশ ভান্ডারের এরা কারা? ক্রেডিটার্স। তাহলে আমাকে বলছে বছরের শেষে ক্রেডিটার্স কত? আরে এই তিনটে যোগফলে তো ক্রেডিটার্স। তো দেখো এই তিনটে যোগফল কত হচ্ছে? 6,20,000, 1,40,000 আর 2,45,000। তো করে দেখো 6,20,000 1,40,000, 6,20,000 যোগ 1,40,000 যোগ 2,45,000, 10,05,000। তো বছরের শেষে ক্রেডিটার্স কত হচ্ছে তোমার? 10,05,000।
তাহলে এটাই তোমার হয়ে গেল টোটাল ক্রেডিটার্স এট দা এন্ড, বছরের শেষে ক্রেডিটার্স কত 10,05,000। আর আমরা জানি ক্রেডিটার্স গণেশ ভান্ডার ক্রেডিটার্স কত হলো, গণেশ ভান্ডার ক্রেডিটার্স বললো 10,05,000। আর ক্রেডিটার্স কি, ক্রেডিটার্স হচ্ছে বিজনেসের এক ধরনের লাইবিলিটি, ক্রেডিটার্স হচ্ছে বিজনেসের এক ধরনের লাইবিলিটি। কেন, এই 10,05,000 টাকা গণেশ ভান্ডারকে পেমেন্ট করতে হবে, এই 10,05,000 টাকা গণেশ ভান্ডারকে পেমেন্ট করতে হবে, তাই তো লাইবিলিটি। তো ব্যাপারটা বোঝা গেল, টুকে নাও। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করবো, ঠিক আছে, এরপরে 5 নম্বর অঙ্ক, ঠিক আছে, 5 নম্বর অঙ্ক। তো কি বলেছে কোশ্চেনটা, কি বলেছে লেখো, গুডস সোল্ড টু মোহন, গুডস সোল্ড টু মোহন on credit for rupees 10 lakhs। তার মানে ধরো এই যে এই কথাগুলো বলছি, ধরো এটা একটা কথা বলছি, ধরো গণেশ ভান্ডার, এই কথাটাই বলছি, ধরো গণেশ ভান্ডার বিজনেসটা, আমাদের যে বিজনেসটা, সেই বিজনেসটার নাম হচ্ছে গণেশ ভান্ডার। সাপোজ গণেশ ভান্ডার একটা বিজনেস, তো গণেশ ভান্ডারের একজন কাস্টমার আছে, ঠিক আছে, গণেশ ভান্ডারের একটা খুব ভালো কাস্টমার আছে, যে কাস্টমারটার নাম কি মোহন, ঠিক আছে, কাস্টমারের নাম কি মোহন। মোহনকে কত টাকার গুডস বেচেছে, এই যে বলছে গুডস সোল্ড টু মোহন, মোহনকে কত টাকার গুডস বেচেছে 10 লাখ টাকা, ক্রেডিটে মানে ধারে বেচেছে। মোহনকে কত টাকার গুডস ধারে বেচেছে, 10 লাখ টাকার গুডস ধারে বেচেছে, ঠিক আছে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে ক্যাশ রিসিভ ফ্রম মোহন। আমি যে শুধু মোহনকে ধারেই গুডস বেচবো এমন তো হবে না, তো কাউকে ধারে গুডস বেচবো, এত টাকার গুডস ধারে বেচবো, তো ওর সঙ্গে ভালো মতন লেনদেন চলতে গেলে ওদের পেমেন্টও করতে হবে বছরে। তো ওর থেকে দেখা যায় কি পাওয়া গেছে, ওর থেকে কত টাকা পাওয়া গেছে। মোহনের থেকে আমরা পেয়েছি 7 লাখ টাকা, ঠিক আছে, 7 লাখ টাকা। এই যে টাকাটা পেতে পারি, আমরা ক্যাশ টাকাও পেতে পারি, চেকও পেতে পারি, ক্যাশও পেতে পারি, চেকও পেতে পারি। তো কি পেমেন্ট করেছে, এখানে ক্যাশ টাকাই পেমেন্ট করেছে, ক্যাশই দিয়েছে, ঠিক আছে। দেখো ক্যাশ, লেখো ক্যাশ রিসিভ ফ্রম মোহন, কি লিখবো, ক্যাশ রিসিভ ফ্রম মোহন, ক্যাশ রিসিভ ফ্রম মোহন। মোহনের থেকে কত টাকা পাওয়া গেছে, মোহনের থেকে কত টাকা পাওয়া গেছে, মানে গণেশ ভান্ডার মোহনের থেকে কত টাকা পেয়েছে, 7 লাখ টাকা পেয়েছে, 7 লাখ টাকা, মোহনের থেকে 7 লাখ টাকা পেয়েছে। এবার কি বলেছে, বলেছে ডিসকাউন্ট অ্যালাউ টু মোহন। দেখো মোহনের থেকে 7 লাখ টাকা পেয়ে গেল, 10 লাখ টাকার গুডস মোহনকে বেচেছি, মোহন 7 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে, মোহন তো 7 লাখ টাকা পেয়ে গেল। এইবার গণেশ ভান্ডার কি করেছে, গণেশ ভান্ডার নিজে খুশি হয়ে, গণেশ ভান্ডার খুশি হয়ে ওকে ডিসকাউন্ট দিয়েছে। তো গণেশ ভান্ডার যে ডিসকাউন্ট দিল, কাকে দিল, মোহনকে দিল। তো মোহনকে যে ডিসকাউন্ট দিল গণেশ ভান্ডার কাছে, কি এটা কি ডিসকাউন্ট, ডিসকাউন্ট তো দু রকমের হয়, একটা টেক ডিসকাউন্ট, একটা ক্যাশ ডিসকাউন্ট। এটা তো ক্যাশ ডিসকাউন্ট আগেই বলে দিয়েছি, তো বোঝানোর কিছু নেই, কারণ টাইম মতো পেমেন্ট করে দিয়েছে বা টাইমের আগে পেমেন্ট করে দিয়েছে বলে ওকে খুশি হয়ে ডিসকাউন্ট দিয়েছে, এটা ক্যাশ ডিসকাউন্ট। তো ক্যাশ ডিসকাউন্ট দু রকমের হয়, একটা ডিসকাউন্ট রিসিভড হয়, একটা ডিসকাউন্ট অ্যালাউ হয়। তো গণেশ ভান্ডার মানে ব্যবসা দেখি ডিসকাউন্ট দিল না নিল, স্যার গণেশ ভান্ডার মোহনকে ডিসকাউন্ট দিয়েছে, তো ডিসকাউন্ট দিলে তাকে কি বলে, ডিসকাউন্ট অ্যালাউ, তাই তো। তো দেখো ডিসকাউন্ট অ্যালাউ কথা বলেছে, দেখো ডিসকাউন্ট অ্যালাউ টু মোহন, দেখো ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট অ্যালাউ টু মোহন। মোহনকে কত টাকা ডিসকাউন্ট দিয়েছে, মোহনকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 20,000, কত 20,000 ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আচ্ছা নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে, বলতে সেল রিটার্ন ফ্রম মোহন। আচ্ছা মোহনকে যে আমরা ধারে গুডস পেয়েছিলাম, 10 লাখ টাকার গুডস ধারে পেয়েছিলাম না, কিছু গুডস তো ডিফেক্ট বেরোতেই পারে। আরে যাই গুডস পাঠাও সব গুডস কি ভালো হবে, সব গুডস কি ভালো হবে এটা হতে পারে, কিছু গুডস তো ডিফেক্ট বেরোতেই পারে। তো ডিফেক্ট বেরিয়েছে তো মোহন ফেরত দিয়েছে, ঠিক আছে। তাই এখানে দেখো সেলস রিটার্ন ফর মোহন, মোহনের থেকে কতটা রিটার্ন পেয়ে গেছে, মোহনের থেকে কত টাকার গুডস রিটার্ন হয়েছে 50,000। দেখো সেলস রিটার্ন রুপিস 50,000, ঠিক আছে, মোহনের থেকে 50,000 রিটার্ন হয়েছে। আচ্ছা এই যে ঘটনাগুলো বললাম, কোন বছরের ঘটনা বললাম, কেন ইয়ারটা জানা খুব জরুরি, মানে অঙ্ক শেষ হয়নি, আর একটু আছে। এই যে ঘটনাগুলো বললাম এটা 2019 এর ঘটনা, কোন সালের ঘটনা বললাম, এগুলো 2019 এর ঘটনা বললাম। এবার ঠিক তার পরের বছর কি বললাম, ঠিক তার পরের বছর, মানে পরের বছর কি 2020 বলছে, ডিউরিং 2020 মোহন বিকাম ইনসলভেন্ট, মোহন বিকাম ইনসলভেন্ট, ঠিক আছে, বলে মোহন বিকাম ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে আগের ক্লাস থেকে বলা হচ্ছে ইনসলভেন্ট মানে দেউলিয়া, দেউলিয়া মানে কি, দেউলিয়া মানে কি, দেউলিয়া মানে হচ্ছে ভিখারি হয়ে যাওয়া। তার মানে কি ওর মোহন আর সেই অবস্থায় নেই,
মোহন আর সেই অবস্থায় নেই পেমেন্ট করার মতো, অর্থাৎ মোহনের কাছে যারা টাকা পায় মোহন তাদেরকে পেমেন্ট করার মতো অবস্থাতেই নেই, তাকেই বলে ইনসলভেন্ট। সলভেন্ট যেটা পেমেন্ট করার মতন অবস্থায় থাকলে তাকে বলে সলভেন্ট। তো মোহন কি হয়েছে, মোহন হচ্ছে ইনসলভেন্ট হয়ে গেছে, মানে দেউলিয়া হয়ে গেছে। তারপর কি বলেছে, বলেছে and only 30% এটা একটু মুছে দিচ্ছি, দেখি and only 30% ঠিক আছে, 30% of the amount and only 30% of the amount could be received ঠিক আছে। এবং কি হয়েছে, মোহন তো ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, ওতে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না। তবে শেষ পর্যন্ত মোহন একটা এগ্রি করেছে। মোহন কি বলেছে জানো, এই যে 30% কথাটার মানে কি জানো, 30% দিয়েছে। আমরা যদি 100 রেসপেক্টে বোঝাই, ঠিক আছে, মোহনের কাছে যদি কেউ 100 টাকা পায়, মোহনের কাছে যদি 100 টাকা, কেউ যদি 100 টাকা পায়, মোহন তাকে কত টাকা দিতে পারবে জানো, মোহন তাকে 30 টাকা দিতে পারবে। মোহন পরিষ্কার ভাবে বলে দিয়েছে মানে মোহন ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, ওখানে টাকা পয়সা নেই। ওর যা বাড়ি ঘর ছিল, বেঁচে বেঁচে যা টাকা পেয়েছে, তো ওটাই তো শুধু আমি আমি মানে কি গণেশ ভান্ডারী তো শুধু টাকা পাবে না, এরকম তো অনেক লোক, লাখ লাখ লোক টাকা পেতে পারে, অনেক লোক টাকা পেতে পারে, যারা যারা টাকা পায় সবাইকেই তো টাকা দিতে হবে। তো কিভাবে দেবে, ওর বাড়ি ঘর বেঁচে যত টাকা পাওয়া গেছে, ও বলেছে আমার কাছে যারা 100 টাকা পায় তাদেরকে 30 টাকা দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। এবার কেমন কেউ কিন্তু আমরা কিন্তু জোরও করতে পারবো না ওর কাছে, কেননা আমরা যদি জোর করি কিছুই তো পাবো না, কিছুই মানে ওর কাছে নেই টাকা, ও 30 টাকা দিতে পারবে, বেশি দিতে পারবে না। 100 টাকার রেসপেক্টে 30 টাকা, তার মানে মোহনের কাছে যত টাকা পায় ওর থেকে কত পার্সেন্ট পেতে পারি, 30% পেতে পারি, দেউলিয়া হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে, এবার লেখো কি বের করতে বলেছে, লেখো ক্যালকুলেট কি বের করতে বলেছে, বলেছে অ্যামাউন্ট ডিউ ফ্রম মোহন, এ দিয়ে দিচ্ছি অ্যামাউন্ট ডিউ ফ্রম মোহন, ক্যালকুলেট অ্যামাউন্ট ডিউ ফ্রম মোহন at the end of 2019, at the end of 2019 মানে 2019 এর শেষে, 2019 এর শেষে মোহনের কাছ থেকে কত টাকা পাবো, মোহনের কাছে কত টাকা পাবো সেটা বের করতে বলেছে। আর বি কি বের করতে বলেছে, বলেছে অ্যামাউন্ট অফ ব্যাড ডেট ফ্রম মোহন, অ্যামাউন্ট অফ ব্যাড ডেট ফ্রম মোহন। দেখো এটা তোমরা নিজেরা বুঝতেই পারবে, মোহনের কাছে যদি আমরা 100 টাকা পেতাম, মোহন আমাকে দেবে কত, 30 টাকা দিতে পারবে, তাহলে কত টাকা দিতে পারবে না, আরে 70 টাকা দিতে পারবে না। 100 টাকা যদি 30 টাকা দিতে পারে তাহলে দিতে পারছে না কত, 70 টাকা। তাহলে এটাই তো ব্যাড ডেট। ব্যাড ডেট কাকে বলে, ব্যাড ডেট কাকে বলে, কি বলেছিলাম, যাদের কাছ থেকে আমরা টাকা পাবো না, টাকা না পাওয়া গেলে তো ব্যাড ডেট বলে, টাকা না পাওয়া গেলে তো ব্যাড ডেট বলে। ব্যাড ডেট বিভিন্ন কারণ বলেছিলাম, সে পালিয়ে যেতে পারে, ঠিক আছে, তো ও ওর অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারে, ও মারা যেতে পারে, বা ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে গেল। এখানে কোন কারণ বলেছে, ও দেউলিয়া হয়ে গেছে। তো দেউলিয়া হয়ে গেছে মানে কি, ওর থেকে তো আর টাকা পাওয়া যাবে না, তবে ও একটা প্রমিস করেছে আমার কাছে যারা টাকা পায় তাদেরকে আমি পুরোপুরি নিরাশ করব না, কিছু টাকা দিতে পারবো। তো 30 টাকা দেবে, দিতে পারবে না 70 টাকা, এটাই তো ব্যাড ডেট। তো দেখো এই অ্যানসারটা করব। তো প্রথম অ্যানসার কি বলেছে, এ পয়েন্টটা কি বলেছে, সলিউশনে যদি আসি, এ বের করতে বলেছে অ্যামাউন্ট ডিউ ফ্রম মোহন এট দ্য এন্ড অফ 2019, এখানে লিখছি অ্যামাউন্ট ডিউ ফ্রম মোহন at the end of 2019, at the end of 2019 2019 সালের শেষে মোহনের কাছ থেকে আমরা কত টাকা পাবো, 2019 সালের শেষে মোহনের কাছ থেকে আমরা কত টাকা পাবো। তো দেখা যায় 2019 সালে যে মোহনের কাছ থেকে কত টাকা পাবো, মোহনকে আমরা কত টাকার গুডস বেচেছিলাম, মোহনকে আমরা ধারে 10 লাখ টাকার গুডস বেচেছিলাম, ঠিক আছে। তো তাহলে প্রথমে লিখি কি লিখবো, গুডস সোল্ড টু মোহন অন ক্রেডিট। তো মোহনকে আমরা ধারে কত টাকার গুডস বেচেছিলাম, 10 লাখ টাকার গুডস ধারে বেচেছিলাম, ঠিক আছে। তো তার মধ্যে মোহনের থেকে কত টাকা পাওয়া গেছে, মোহনের থেকে 7 লাখ টাকা পাওয়া গেছে। তাহলে টাকা পেয়ে গেলে ব্যালেন্সটা কমে যাবে, তাহলে কি লিখবো, লিখবো ক্যাশ রিসিভ ফ্রম মোহন, মোহনের থেকে কত টাকা পাওয়া গেছে, 7 লাখ টাকা পাওয়া গেছে।
তারপর কি বলেছে, ডিসকাউন্ট অ্যালট টু মোহন। তো খুশি হয়ে মোহনকে কত টাকা ডিসকাউন্ট দিয়েছি, মোহনকে ডিসকাউন্ট দিয়েছি 20,000। তো এখানে দেখো ডিসকাউন্ট অ্যালাউ, কি লিখবো, ডিসকাউন্ট অ্যালাউ। আর আগেও বলেছি ডিসকাউন্ট অ্যালাউ হচ্ছে বিজনেস বা ফার্মের কিন্তু এক ধরনের খরচ, এক্সপেন্সেস বলতে পারো। তো এখানে লিখো কি ডিসকাউন্ট অ্যালাউ, কত টাকা ডিসকাউন্ট অ্যালাউ, 20,000। আচ্ছা আর কি বলেছে, বলে সেলস রিটার্ন। মোহনকে যে আমরা ধারে গুড হয়েছে না 10 লাখ টাকা, তো কিছু গুডস ডিফেক্ট করেছে, তো মোহন আমাদেরকে গুডস ফেরত দিয়ে দিয়েছে, তাই রিটার্ন হয়েছে মানে ব্যালেন্স কমে যাবে। তাহলে দেখো মাইনাস দিয়ে লিখো সেলস রিটার্ন, কত দিয়েছে 50,000। তো মাইনাস করো 10 লাখ থেকে 7 লাখ বাদ দিলে 3 লাখ, 3 লাখ থেকে 20,000 বাদ দিলে কত হয়, 2,80,000, 2,80,000 থেকে 50 বাদ দিলে 2,30,000। তো বছরের শেষে 2019 সালের শেষে মোহনের কাছে কত টাকা পাবো, 2,30,000 টাকা। ঠিক আছে, 2,30,000 টাকা পাবো। আচ্ছা বি নম্বর পয়েন্ট কি বের করতে বলেছে, বি নম্বর পয়েন্ট এখানে লিখছি অ্যামাউন্ট অফ ব্যাড ডেট ফ্রম মোহন। মোহনের কাছ থেকে কত টাকা পাবো, মোহনের কাছ থেকে কত টাকা পাবো, দেখো অ্যামাউন্ট অফ ব্যাড ডেট, অ্যামাউন্ট অফ ব্যাড ডেট ফ্রম মোহন। আচ্ছা অ্যামাউন্ট অফ ব্যাড ডেট ফ্রম মোহন মানে হচ্ছে মোহনের কাছ থেকে আর কত টাকা পাবো না। ঠিক আছে, ব্যাড ডেট মানে বুঝতে পারছো, ব্যাড ডেট ও দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে, তো ওকে টাকা পাওয়া যাবে না। তো ব্যাড ডেট কত টাকা সেটা বের করতে বলেছে। দেখো দেখলে কিছুক্ষণ আগে যদিও বুঝিয়েছি, আবার বলে দিচ্ছি ব্যাড ডেট ফ্রম মোহন। ঠিক আছে, মোহনের কাছ থেকে কত টাকা পাওয়া যাবে, এটাই হচ্ছে ব্যাড ডেট। তো দেখো মোহনের কাছ থেকে কত টাকা পায়, মোহনের কাছ থেকে 2,30,000, এখানে লিখছি 2,30,000 টাকা মোহনের কাছ থেকে পায়, মোহনের কাছ থেকে 2,30,000 টাকা পায়। ঠিক আছে, তার মধ্যে মোহনের কাছ থেকে কত টাকা পাবো, বলো মোহনের কাছ থেকে কত টাকা পাবো। স্যার কোশ্চেনে বলেছে মোহনের কাছ থেকে 30% পাবেন, 30%, মোহনের কাছ থেকে 30% পাবেন। তাহলে পাবো না কত, পাবো না কত, নট রিসিভ কত হবে, নট রিসিভ 70%, নট রিসিভ 70%। ঠিক আছে, নট রিসিভ 70%। তো দেখো 2,30,000 এর 30% পাবো, তো 2,30,000 এর 30% কত হয়, 2,30,000 এর 30% হচ্ছে 69,000 টাকা, 69,000 টাকা। ওর থেকে পাবো 69,000, পাবো না কত, পাবো না কত, এই 2,30,000 এর থেকে যদি 69,000 বাদ দিই তাহলে কত হচ্ছে, হচ্ছে 1,61,000, কত হচ্ছে 1,61,000। এই টাকাটা পাবো না, এটাকে বলে ব্যাড ডেট। তাহলে মোহনের কাছ থেকে কত টাকা পেলাম না, 1,61,000, এটাই হচ্ছে ব্যাড ডেট। তো টুকে নাও ব্যাপারটা। তাহলে মোটামুটি এতদিন পর্যন্ত যা যা অঙ্ক করিয়েছি, মানে যে বেসিক অ্যাকাউন্টিংটা আমি যে 4টে ক্লাস করি তার উপর বেস করে যা যা টপিক, যে সমস্ত টার্ম গুলো শিখিয়েছি, যে অ্যাকাউন্টিং টার্ম গুলো শিখিয়েছি তার উপর বেস করে আমরা অঙ্ক করলাম, 5টার মতো অঙ্ক করলাম। ঠিক আছে, ব্যাপারটা মানে যে তোমরা রিভাইজ করো, কতটা রিভাইজ করেছো, এগুলো যদি ভালো করে টার্ম গুলো যদি ভালো করে জানা থাকে তো অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। তবু একবার রিভিশন করিয়ে দিলাম। এইবার দেখো এবার কি করাবো, এবার কি কি করিয়েছি এখনো পর্যন্ত না, চলো আরেকবার একটু লিখে দিই, আর একবার একটু লিখে নিই, মানে শর্টে একটা শর্টে লিখে নিই, যাতে তোমাদের মাথার মধ্যে ক্যাচ করে ব্যাপারগুলো, হ্যাঁ এই জিনিসগুলো হয়েছে, এই জিনিসগুলোকে এই জিনিসগুলো বলে। ঠিক আছে, তো সেগুলো একবার লিখে নিই। তো চলো দেখো কি লিখতে পারি আমরা। আমরা তো প্রথম ক্লাসে বেসিক অ্যাকাউন্টিংটা আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম গুডস। ঠিক আছে, তো গুডস শিখেছিলাম, তো গুডস, তো গুডস কি বলেছিলাম, গুডস আমরা কিনতেও পারি। ঠিক আছে, গুডস আমরা কিনতেও পারি। আমাদের আরেক কিছুক্ষণ আগেও বললাম আমাদের পুরো অ্যাকাউন্টসে গুডস কিনলে তাকে বলে পারচেজ। ঠিক আছে, বা এটাও বলেছিলাম আমাদের পুরো অ্যাকাউন্টেন্সিতে পারচেজ বা সেল যাই বলুক তার মানে বুঝবো সেল, গুডস এর কথা বলেছে। আমাদের পুরো অ্যাকাউন্টসে পারচেজ বলুক বা সেল বলুক, পারচেজ বা সেল যাই বলুক না কেন আমরা ভাববো গুডস এর কথা বলেছে। তো কি বলেছি, গুডস কিনতেও পারি, গুডস কিনলে তাকে বলে পারচেজেস। ঠিক আছে, আর গুডস বেচলে তাকে বলে সেলস। ঠিক আছে, গুডস বেচলে তাকে বলে সেল। এবার গুডসটা যে আমরা কিনতে পারি, কিসে গুডস কিনতে পারি, কিসে গুডস কিনতে পারি, আরে আমি যদি মার্কার পেনের বিজনেসের কথা বলছি, তো মার্কার পেন আমি যখন মার্কেট থেকে কিনবো সে ক্যাশ টাকাতেও কিনতে পারি, তো আবার বাকিতেও কিনতে পারি, ধারেও কিনতে পারি। তো এখানে দুটো জিনিস লিখবো। ঠিক আছে, ক্যাশ বেসিসেও কিনতে পারি, ক্যাশেও কিনতে পারি, ক্রেডিট বেসিস মানে ধারেও কিনতে পারি। ঠিক আছে, যদি ক্যাশে কিনি, কি বলেছিলাম, যদি ক্যাশে কিনি, যদি আমরা যদি কারোর থেকে মার্কেটে কারোর থেকে মার্কার পেন যদি ক্যাশে কিনি তাহলে কি হবে, ক্যাশে কিনলে আমার কাছে মার্কার পেন গুলো চলে আসবে, সাথে সাথে আমার বিজনেসের ক্যাশ কমে যাবে না, আমার ক্যাশ কমে যাবে। তো কারোর থেকে যদি মার্কার পেন কিনি তাহলে আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে না। তো মার্কার পেন যদি কারোর থেকে ক্যাশে কিনি, মানে আমরা যদি কোনো গুডস যদি পারচেজ করি, ঠিক আছে, আমরা যদি কোনো গুডস ক্যাশে পারচেজ করি তাহলে আমার কি ক্যাশ টাকা চলে যাবে, তাই লিখতে পারি ক্যাশ পেড। আর যদি ধারে কিনি, ঠিক আছে,
আর যদি আমরা যদি কারো থেকে গুডস ধারে কিনি তাদেরকে কি বলে? যাদের থেকে কিছুক্ষণ আগে করলাম, যাদের থেকে আমরা ধারে গুডস পারচেজ করি তাদেরকে কি বলে? তাদেরকে বলে সাপ্লায়ার, ঠিক আছে? যাদের থেকে আমরা ধারে গুডস পারচেজ করি তাদেরকে সাপ্লায়ার বলে। আর সাপ্লায়ারকে কি বলে? সাপ্লায়ারের আরেকটা নাম ক্রেডিটার, ঠিক আছে? সাপ্লায়ার আরেকটা নাম ক্রেডিটার। আর কি বলেছিলাম? এই ক্রেডিটার থেকেই তৈরি হয় বিল পেমেন্ট, ঠিক আছে? ক্রেডিটার থেকেই তৈরি হয় বিল পেমেন্ট, ক্রেডিটার থেকেই তৈরি হয় বিল পেমেন্ট। বিল পেমেন্ট জিনিসটা কি আগে ডিটেইলসে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো কেননা ক্রেডিটার্সরা আমাদের কাছ থেকে কি করবে? একটা লিখিত এগ্রিমেন্ট নিয়ে নেয়, একটা রিটেন এগ্রিমেন্ট নিয়ে নেয়, যাতে আমরা টাইম অনুযায়ী তাদের টাকাটা শোধ করব, ঠিক আছে? এটা হচ্ছে বিল পেমেন্ট বলেছিলাম। আর বলেছিলাম ক্রেডিটার্স আর বিল পেমেন্ট লাইবিলিটি বলে। কেন লাইবিলিটি? কেন লাইবিলিটি? এই ক্রেডিটার্স আর বিল পেমেন্টের এগেইনস্টে আমরা কোনো মার্কেটে কোনো পার্টি থেকে যদি ধারে গুডস কিনি তাদের ক্রেডিটার বলে, তো নির্দিষ্ট টাইম মতো ওদের টাকাটা শোধ করে দিতে হবে। লাইবিলিটি কাকে বলে? লাইবিলিটি কাকে বলে? টাকা শোধ করে দেওয়া। লাইবিলিটি মানে অব্লিগেশন, ঠিক আছে? একটা নির্দিষ্ট পিরিয়ডের পর তোদের টাকাটা শোধ করে দিতে হবে, তো টাকা শোধ করাকেই তো লাইবিলিটি বলে। লাইবিলিটি মানে দায়, অব্লিগেশন। তো সেরকমই বলেছে। এবার যে সেল, তো সেলের ব্যাপারটা যদি আমরা বোঝাই, সেল আমরা কি, আমরা যে মার্কেট ব্র্যান্ড বিজনেস করি, মার্কেট ব্র্যান্ড গুলো আমরা ক্যাশেও বেচতে পারি, মানে ক্যাশ বেসেও বেচতে পারি। ক্যাশ বেসিসে মানে ক্যাশে মার্কেট ব্র্যান্ড গুলো বেচি, তার মানে আমাদের বিজনেসে কি আসবে? ক্যাশ টাকা আসবে। তাহলে বলতে পারি ক্যাশ রিসিভ করব, ঠিক আছে? আর যদি ধারে বেচি, ঠিক আছে, মার্কার পেন গুলো আমরা ধারেও বেচতে পারি। তো মার্কার পেন গুলো যদি আমরা ধারে বেচি, ঠিক আছে, যাদেরকে আমরা ধারে বেচি তাদেরকে কি বলে? কাস্টমার, ঠিক আছে? কাস্টমার, কাস্টমারকে কেউ কেউ কি বলে? ডেটার্স বলে থাকে, ডেটার্স। আর এই ডেটার্স থেকেই তৈরি হয় বিল রিসিভেবল, এই ডেটার্স থেকেই তৈরি হয় বিল রিসিভেবল। কারণ যাদেরকে ধারে গুডস বেচবো তারা টাইম মতন শোধ করবে কিনা জানি না, তাই জন্য ওদের থেকে একটা রিটেন এগ্রিমেন্ট নিই, ঠিক আছে? রিটেন এগ্রিমেন্ট নিই, এটা কি বলে? বিল রিসিভেবল, ঠিক আছে? আর ডেটার্স আর বিল রিসিভেবল কে কি বলে? ডেটার্স আর বিল রিসিভেবল আমাদের কোম্পানির এক ধরনের অ্যাসেট, ঠিক আছে? অ্যাসেট, ঠিক আছে? এই এগেইনস্ট ডেটার্স আর বিল রিসিভেবল এগেইনস্ট আমরা ফিউচারে টাকা পেয়ে যাবো, ঠিক আছে? তো এটাই তো বলেছিলাম। তো গুডস জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, এবার আরেকটা কথা, এগুলো নতুন কিছু না, এগুলো আগেও শিখিয়ে তবু আরেকবার মনে করেছিলাম, বারবার যাতে ভুলে যেতে না যাও, কোনো কারণেই ভুলে না যাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি লিখবো? এরপরে কি লিখবো? এরপরে লিখবো রিটার্ন অফ গুডস। কিছুক্ষণ আগে আলোচনা করলাম রিটার্ন অফ গুডস, ঠিক আছে? রিটার্ন বলছিলাম। আর আমাদের পুরো অ্যাকাউন্টসে রিটার্ন বলতে গুডস রিটার্নকেই বোঝায়, ঠিক আছে? রিটার্ন বলতে গুডস রিটার্নকেই বোঝায়, ঠিক আছে? রিটার্ন অফ গুডস, রিটার্ন অফ গুডস দু রকমের হয়। দু রকম কি কি? একটা হয় পারচেসেস রিটার্ন। কি হয়? একটা পারচেসেস রিটার্ন, ঠিক আছে? যেই পারচেস রিটার্নের আরেকটা নাম কি বলেছিলাম? এরই আরেকটা নাম রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড। আরেকটা কি হয়? সেলস রিটার্ন। এই সেলস রিটার্নের আরেকটা নাম কি? রিটার্ন ইনওয়ার্ড। কি বলে এটার আরেকটা নাম? রিটার্ন ইনওয়ার্ড, ঠিক আছে? তো এইগুলো বলেছিলাম। তো এই জিনিসগুলো আগেও বলেছি, আবার বলেছি, বারবার বলেছি, যাতে কোনো কারণে ভুল না হয়। এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, ঠিক আছে? এই জিনিসগুলো বলে দিলে এগুলো মনে রাখবে। আচ্ছা, এরপরে কত নম্বর অঙ্ক করব? এরপরে আমরা খুব সম্ভবত 5 নম্বর অব্দি অঙ্ক হয়ে গেছিল। এবার 6 নম্বর অঙ্ক করব। অঙ্কটা খুব ভালো অঙ্ক, রিভিশন অঙ্কই বলতে পারো, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের জানা খুব জরুরি, ঠিক আছে? তো লেখো, প্রথমে লেখো পারচেজ, লেখো পারচেসেস অফ গুডস, লেখো পারচেসেস অফ গুডস, লেখো পারচেসেস অফ গুডস রুপিস 5 lakhs, রুপিস 5 lakhs অন ক্যাশ বেসিস। কি লেখা আছে? লেখা আছে পারচেসেস অফ গুডস রুপিস 5 lakhs অন ক্যাশ বেসিস। এটা লেখাও যা, যদি এটা না বলে যদি এরকম বলে দেয় ক্যাশ পারচেসেস, লাইনটার মানও একই জিনিস, ঠিক আছে? পারচেসেস অফ গুডস রুপিস 5 lakhs অন ক্যাশ বেসিস। 5 লাখ টাকা দিয়ে গুডস কেনা হয়েছে ক্যাশে, ঠিক আছে? আর ক্যাশ পারচেজ, আমি বারবার বলছি, আমাদের অ্যাকাউন্টসে শুধু পারচেজ মানে কি বলে? আমাদের অ্যাকাউন্টে শুধু পারচেজ মানে পারচেজ অফ গুডস কেই বোঝায়, গুডস কেনাকেই বোঝায়, ঠিক আছে? 5 লাখ টাকা হয়ে গেল। আচ্ছা, এরপর কি বলেছে? দেখো পারচেজ অফ গুডস, এরপর দেখো পারচেসেস অফ গুডস রুপিস 3 lakhs, রুপিস 3 lakhs অন ক্রেডিট, ঠিক আছে? অন ক্রেডিট বেসিস, অন ক্রেডিট বেসিস, ঠিক আছে?
বলছে গুডস কিনে 3 লাখ টাকার গুডস কিনেছি, কিসে? ধারে কিনেছি। কাদের থেকে? আমরা ধারে গুডস কার থেকে কিনি? সাপ্লায়ার থেকে। ঠিক আছে, সাপ্লায়ার থেকে কিনি। তো এই লাইনটা লেখাও যা, যদি এখানে যদি ঘুরিয়ে দিত ক্রেডিট পারচেজ, যদি বলতো ক্রেডিট পারচেজ ফ্রম সাপ্লায়ার, লাইনটার মানে একই জিনিস। ঠিক আছে, আমরা প্যাকেটে লিখতে পারি, এটাকে বলতে পারি ক্রেডিট পারচেজ। এটা লেখাও যা আর এটা লেখা একই জিনিস। ঠিক আছে, তো এই বলে দিয়েছে। নেক্সট বলেছে পারচেজ মেশিন। কি বলেছে? পারচেজ মেশিন। পারচেজ মেশিন। তো মেশিন কিনেছি। কি কিনেছি? মেশিন কিনেছি। মেশিন তো আমার অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। মেশিন আমার ফিক্সড অ্যাসেট। মেশিন হচ্ছে এমন এক ধরনের অ্যাসেট যেটা কিনা আমরা ফিউচারে ইউজ করতে পারবো, ফিউচারে, যার বেনিফিট আমরা ফিউচারে পাবো। তো মেশিনের বেনিফিট আমরা কবে পাবো? ফিউচারে পাবো। মেশিন হচ্ছে আমাদের অ্যাসেট। ঠিক আছে, কত টাকার মেশিন কিনেছি? 2 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছি। পারচেজ মেশিন রুপিস 2 লাখ অন ক্যাশ বেসিস। অন ক্যাশ বেসিস, ক্যাশে কিনেছি। মেশিন কিনেছি, মেশিন 2 লাখ টাকার মেশিন কিনেছি ক্যাশে। তারপর কি বলে? পারচেজ ফার্নিচার। বলেছে পারচেজ ফার্নিচার। পারচেজ ফার্নিচার রুপিস। এবার ফার্নিচার কিনেছি, কত টাকা দিয়ে ফার্নিচার কিনেছি? 1.5 লাখ টাকা দিয়ে ফার্নিচার কিনেছি। 1.5 লাখ টাকা দিয়ে ফার্নিচার অন ক্রেডিট বেসিস। ঠিক আছে, অন ক্রেডিট বেসিস। ফার্নিচার, ফার্নিচার হচ্ছে আমার এখন ফিক্স আছে। এই ফার্নিচার আজকে যদি আমি একটা ফার্নিচার কিনতে হবে, তোমরা নিজেরাই বোঝার চেষ্টা করো। তোমাদের বাড়িতে তো অনেক আলমারি আছে, তো আলমারি যদি আজকে কেনো, কি মনে হয় সেই আলমারি কি শুধু এই বছরই ব্যবহার করবে? কোনোদিনই না। এই আলমারি তোমরা বছরের পর বছর ব্যবহার করতে থাকবে। ঠিক আছে, তো এটা কি? এটা তো অ্যাসেট। যার বেনিফিট আমরা ফিউচারে পাবো তাকে অ্যাসেট বলে। তো এখানে বলেছে কি পারচেজ ফার্নিচার 1.5 লাখ অন ক্রেডিট বেসিস। তো ধারে কিনেছি ফার্নিচার 1.5 লাখ টাকা দিয়ে ফার্নিচার ধারে কিনেছি। আচ্ছা, তারপরে পেড রেন্ট। তারপর কি বলেছে? পেড রেন্ট। কত টাকা? কত টাকা বলছে? রেন্ট পে করেছি কত? রুপিস 70,000। রুপিস 70,000। তারপর কি বলেছে? পেড স্যালারি। ঠিক আছে, পেড স্যালারি। কি বলেছে? পেড স্যালারি রুপিস কত বলেছে? স্যালারি বলেছে 20,000। তারপর কি বলেছে? বলেছে পেড কমিশন। পেড কমিশন কত বলেছে? কমিশন কত পেড করেছে? রুপিস 50,000। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে ক্যালকুলেট টোটাল এক্সপেন্সেস। কি বলেছে? ক্যালকুলেট টোটাল এক্সপেন্সেস। আচ্ছা, খুব ভালো অঙ্ক দিয়েছে, খুবই ভালো অঙ্ক দিয়েছে। দেখো কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে টোটাল এক্সপেন্সেস। আর আমরা আগে অনেকবার বলেছি, আমরা কি বলেছি? বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যাওয়াকে বলে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার, নট এক্সপেন্সেস। বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যাওয়াকে বলে এক্সপেন্ডিচার। যে এক্সপেন্ডিচারকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা রেভিনিউ আর একটা ক্যাপিটাল। রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে? আমি বলেছিলাম যে বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে বা দিতে হবে, অর্থাৎ পেমেন্ট করে দিয়েছি বা পেমেন্ট করতে হবে। বলেছিলাম না, অ্যামাউন্ট পেড অর পেবেল, পে করে দিয়েছি বা পেমেন্ট করতে হবে। কিন্তু কিন্তু বলেছিলাম একটা কথা বলেছিলাম, কিন্তু যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিয়েছি, যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে পেয়ে গেছি, সেটাকে বলেছিলাম রেভিনিউ এক্সপেন্স। আর বলেছিলাম রেভিনিউ এক্সপেন্স আরেকটা নাম এক্সপেন্সেস। রেভিনিউ এক্সপেন্স আরেকটা নাম এক্সপেন্সেস। আর ক্যাপিটাল এক্সপেন্স কি? যার বেনিফিট আমরা ফিউচারে পাবো, যার বেনিফিট আমরা ফিউচারে পাবো, সেটাই তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তবে এটাও বলেছিলাম অ্যামাউন্ট পে অর পেবেল, টাকাটা পেমেন্ট করে দিয়েছি বা পে করতে হবে। তো এই জিনিসটা বলেছিলাম। তা আমাকে কি বের করতে বলেছে? বলেছে টোটাল এক্সপেন্সেস বের করতে। এক্সপেন্স মানে রেভিনিউ এক্সপেন্ডিচার বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো এক একটা করে পয়েন্ট দেখো কি বলেছে, আগে বুঝিয়ে দিই তারপর অঙ্কটা করাচ্ছি। পারচেসেস অফ গুডস। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আগের দিনও বলে দিয়েছি আবার বলছি, গুডস কেনাটা কি আমার রেভিনিউ এক্সপেন্ডিচার না ক্যাপিটাল এক্সপেন্ডিচার? দেখো, আজ আমি যদি মনে করি আমার যে বিজনেস, সেই বিজনেসটা মার্কার পেনের বিজনেস, তো মার্কার পেন কি? মার্কার পেনের বিজনেস, মার্কার পেন হচ্ছে আমার গুডস। তার মানে মার্কার পেন কেনাটা কি আমার রেভিনিউ এক্সপেন্ডিচার না ক্যাপিটাল এক্সপেন্ডিচার? দেখো, মার্কার পেন কেনাটা হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। কেন রেভিনিউ এক্সপেন্ডিচার? আমি কি চেষ্টা করব? আমি আজকে যে মার্কার পেন গুলো কিনবো, সেটাকে আমি চেষ্টা করব পরের বছর মার্কার পেন গুলো বেচার? কোনোদিন চেষ্টা করবো না। আমি চেষ্টা করবো আজকে যে মার্কার পেন গুলো কিনেছি সেটা এই বছরই বেচার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? বেনিফিট তো আমরা এই বছরই নিচ্ছি, তাহলে নিশ্চয়ই এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। তো এখানে কি বলেছে? পারচেজ অফ গুডস 5 লাখ অন ক্যাশ বেসিস, ক্যাশে কিনেছি। আর আমরা কি বলছি? রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে? ক্যাশ পে করি বা পেমেন্ট করতে হবে। পে করেছি, কি বললাম? অ্যামাউন্ট পেড অর পেবেল, পেমেন্ট করে দিয়েছি বা পেমেন্ট করতে হবে, দুটোকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে। কিন্তু বেনিফিট কারেন্ট ইয়ারে নিতে হবে। আর কি বলেছে? আমরা এখানে বুঝতেই পারলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তবে পারচেজ অফ গুডস 3 লাখ অন ক্রেডিট বেসিস ফ্রম সাপ্লায়ার। তো আবার বলছে পারচেজেস অফ গুডস। কি বলেছে? পারচেজেস অফ গুডস বলতে গুডস পারচেজ করা মানে তো রেভিনিউ এক্সপেন্ডিচার।
এবার তোমরা বলে স্যার এটা তো ধারে কিনেছে, আরে এই মাত্র তো বললাম সে আমি পেমেন্ট করি বা পেমেন্ট করা বাকি থাকো দুটোকেই রেভিনিউ এক্সপেন্ডিচার বলে। পেড করলেও যেমন রেভিনিউ এক্সপেন্ডিচার, আর পেমেন্টটা যদি বাকি থাকে মানে পেবেল হয়, টাকাটা যদি পেমেন্ট করা বাকি থাকে তাহলে সেটাও তো তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার। কোনটা বাকি আছে তাহলে দুটোই রেভিনিউ এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে। এবার হচ্ছে পারচেজ অফ মেশিন, আরে জেরক্স মেশিনের উদাহরণ বলেছিলাম, তা আজকে যদি আমি কোনো একটা জেরক্স মেশিন পারচেজ করি সেই জেরক্স মেশিনের বেনিফিট কি আমরা কি শুধু এই বছরই পাবো? না স্যার, জেরক্স মেশিনের বেনিফিট আপনি অনেক বছর পাবেন। তাহলে এটা কি এক্সপেন্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তো এটা আমার আসবে না, এটা তো আমার আসবে না, কোনো মতেই আসবে না, কারণ আমাকে এক্সপেন্সেস বের করতে বলছে, মানে রেভিনিউ এক্সপেন্ডিচার বের করতে বলছে। তাহলে পারচেজ ফার্নিচার, আরে ফার্নিচার ঘরে বসার চেয়ার টেবিল আছে, তো এই ফার্নিচার যদি আজকে কিনি, সে আমি ক্যাশে কিনি বা ধারে কিনি, আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি বুঝেছিলাম? ক্যাপিটাল বলেছিলাম পেমেন্ট করতে পারি বা পেমেন্ট করার বাকি থাকে, পে অর পেবেল, পেমেন্ট করে দিয়েছি বা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো দুটোই তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু বেনিফিট ফিউচারে নিতে হবে, ফার্নিচার বেনিফিট আমরা ফিউচারে পাই, তাহলে এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটাও আসবে না। তারপর হচ্ছে কি রেন্ট পে, সরি ধরো আমরা যে একটা বিজনেস করছি, নিজস্ব কোনো জমি নেই, তাহলে কারোর বাড়ি ভাড়া নিয়ে বিজনেস করতে হচ্ছে, তাই যার বাড়ি ভাড়া নিয়ে বিজনেস করি তাকে তো প্রতি মাসে বাড়ির মালিককে কি বলে ইংলিশে ল্যান্ডলর্ড, ঠিক আছে? প্রতি মাসে তাকে একটা রেন্ট পেমেন্ট করতে হবে। তো এই রেন্ট পেমেন্ট করছি, এটা কি এক্সপেন্স, রেভিনিউ এক্সপেন্ডিচার না ক্যাপিটাল এক্সপেন্ডিচার? এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। যতক্ষণ না কোশ্চেনে কিছু বলে দেবে রেন্ট পে হচ্ছে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার। এবার তোমাদের মানে বিভিন্ন কোশ্চেন থাকবে, আর তোমাদের মনে যে কোশ্চেনগুলো হবে এরপরে যে উদাহরণ আসবে সমস্ত কোশ্চেনের অ্যানসারই ক্লিয়ার হয়ে যাবে। তো সুতরাং মনের মধ্যে কোশ্চেন করে লাভ নেই, কোশ্চেনে যদি রেন্ট পেড দিয়ে দেয় তার মানে বুঝবে কি, তোমরা কি বুঝতে পারবে, যদি রেন্ট পেড দিয়ে দেয় তার মানে বুঝবে কি এর বেনিফিট আমরা দিয়ে নিয়েছি তাই রেন্ট পে করছি, ঠিক আছে? এটা রেভিনিউ এক্সপেন্ডিচার আসবে। পেড স্যালারি, তো আমাদের যে বিজনেস, এই বিজনেসে যারা চাকরি করে তাদের তো প্রতি মাসে মাইনে দিতে হবে, তো স্যালারি দিচ্ছি, তো এটাও রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে, ঠিক আছে? পেড কমিশন, তো বিজনেস করতে গেলে কোনো পারপাসে কমিশন পেমেন্ট করতে হতে পারে, ঠিক আছে? তো এটাও আমার রেভিনিউ এক্সপেন্স, আমাকে কি বের করতে বলছে টোটাল এক্সপেন্সেস। তো এখানে লিখি সলিউশনে গিয়ে লিখি কি লিখবো, টোটাল এক্সপেন্সেস। দেখো আমি নিচে 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 করতে পারি, আচ্ছা নিচেই করি দেখা যাক কি হবে। প্রথমে লিখি পারচেসেস অফ গুডস, সরি এইভাবে কথাটা না লিখি এরকম লিখলে খুব ভালো হবে, ক্যাশ পারচেসেস। কত টাকার গুডস ক্যাশে কিনেছি? 5 লাখ টাকা। তারপর কি লিখবো? তারপর লিখবো ক্রেডিট পারচেসেস, কত টাকার গুডস ধারে কিনেছি? 3 লাখ টাকা। এইগুলো তো আসছে না, এবার লিখবো রেন্ট পে, কত টাকা রেন্ট করেছি, কত টাকা রেন্ট পেমেন্ট করেছি? 70,000 টাকা রেন্ট পেমেন্ট করেছি, রেভিনিউ এক্সপেন্ডিচার। তারপর স্যালারি পে, এখানে লিখো স্যালারি পে, কত টাকা স্যালারি পে করেছি? 20,000, ঠিক আছে? তারপর কমিশন পে, কত টাকা কমিশন পে করেছি? 50,000, কমিশন পে করেছি 50,000। টোটাল করে দাও তাহলে তোমার টোটাল এক্সপেন্সেস বেরিয়ে যাবে 5 লাখ আর 3 লাখ 8 লাখ, 8,70,000 আর 20,000 কত হয়? 8,70,000 আর 20 8,90,000, 8,90,000 আর 50 9,40,000। তাহলে এটা হয়ে গেল আমার টোটাল এক্সপেন্সেস। তো টুকে নাও এটা। আচ্ছা এবার এর পরের অঙ্কটা করব 7 নম্বর অঙ্ক। দেখো আজকের ভিডিওতে কিন্তু কোনো রকমের কোনো থিওরি লেখা নেই, পুরো অঙ্ক করেছি, ঠিক আছে? তো এখন যা যা হবে সব কিন্তু অঙ্কই পাবে, ঠিক আছে? থিওরি পাবে না, ভাবে অ্যাকাউন্টস মানে থিওরি না, অ্যাকাউন্টস মানে মেইনলি অঙ্কই। তবে অঙ্ক করার জন্য ভালো করে কিছু থিওরি নলেজ তো রাখতে হয়, তাই জন্য থিওরিগুলো পড়াচ্ছি। আচ্ছা দেখো প্রথমে লেখো এর পরের অঙ্কটা লেখো। অঙ্কের নাম্বার কি মনে পড়ছে না কত নম্বর হবে? 7 নম্বর। 7 নম্বর লিখলাম, নাম্বারিং যদি হয় তোমাদের নিজের মতো নাম্বারিং করে নেবে। কি বলেছে? স্যালারি পেয়েবেল। এর পরের কোশ্চেনটা বলেছে স্যালারি পেয়েবেল। কি বলেছে? স্যালারি পেয়েবেল পার মান্থ রুপিস 10,000। স্যালারি পেয়েবেল মানে পে করতে হবে, প্রতি মাসে 10,000 টাকা করে স্যালারি পে করতে হবে, ঠিক আছে? আরো ডিটেইলসে আসবো, চিন্তা নেই। বলছে ফার্ম পেড স্যালারি, ফার্ম মানে কোম্পানির কথা বলছে, কোম্পানি স্যালারি পে করেছে। কোম্পানি কত টাকা স্যালারি পে করেছে? বলছে ফার্ম পেড স্যালারি ফর 12 মান্থ,
কোম্পানি 12 মাসের স্যালারি পে করেছে, 12 মাসের স্যালারি পে করেছে, ঠিক আছে। ডিউরিং 2019, ঠিক আছে, ডিউরিং 2019 মানে 2019 সালে আচ্ছা কি বলেছে, ফার্ম পেড স্যালারি ফর 12 মান্থ ডিউরিং 2019, পুরো কথাটা এরকম হবে, ঠিক আছে তো। ফার্ম মানে কোম্পানি স্যালারি পে করে 12 মাসের স্যালারি পে করে 2019 সালে। এবারে ক্যালকুলেট এক্সপেন্সেস ফর দ্য ইয়ার এন্ডেড, ক্যালকুলেট expenses for the year ended, calculate expenses for the year ended on 31st December 2009। দেখো জিনিসটা বোঝার জন্য এই তো কোশ্চেন দিয়েছে, আমি পুরো জিনিসটা ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ধরো আমাদের একটা পিরিয়ডটা কি, ধরো 1/1/19 থেকে শুরু করে 31st ডিসেম্বর 2019, এটা হচ্ছে আমাদের পুরো একটা বছর, ঠিক আছে। আর এটাকে লিখলাম কারেন্ট ইয়ার, এটাকে লিখছি কারেন্ট ইয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার, ঠিক আছে। আর এখানে স্যালারির কথা যখন বলছি, ধরো সাপোজ ধরো টাটা কোম্পানি, ঠিক আছে, এটা একটা টাটা কোম্পানি, টাটা কোম্পানির কথা বলছি, ঠিক আছে। টাটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি চাকরি করে। সাপোজ ধরো একজন এমপ্লয়ি আছে, টাটা কোম্পানির একজন এমপ্লয়ি, ঠিক আছে। টাটা কোম্পানির একজন এমপ্লয়ির নাম কি এ, ঠিক আছে। টাটা কোম্পানি কি করেছে, টাটা কোম্পানি বলেছে তোমরা আমাদের কোম্পানিতে, মানে টাটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি আছে, একজন এমপ্লয়ি ধরো এ, ঠিক আছে। তো এ টাটা কোম্পানিতে কাজ করছে, বলেছে তুমি কাজ করো, প্রতি মাসে তোমার স্যালারি হবে 10,000 টাকা। তো কি বলেছে, দেখতেই পাচ্ছ টাটা কোম্পানি এ কে বলেছে, অনেক এমপ্লয়ি কাজ করে, এর কথা বলছি, তো এ কে বলেছে তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে স্যালারি, প্রতি মাসে 10,000 টাকা করে স্যালারি। আর ফার্ম মানে টাটা কোম্পানি স্যালারি দিয়েছে, কত মাস স্যালারি দিয়েছে, 12 মাসের স্যালারি দিয়েছে। তো টাটা কোম্পানি কত মাস স্যালারি দিয়েছে, 12 মাস স্যালারি দিয়েছে। তো বলছে বলো এক্সপেন্সেস কত, বলছে বলো এক্সপেন্সেসটা কত। তো আমরা আগেই জানি এক্সপেন্সেস মানে রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, যার বেনিফিট, ঠিক আছে, কারেন্ট ইয়ারে বেনিফিট নিয়ে নিলে তাকে বলে এক্সপেন্সেস, কারেন্ট ইয়ার বেনিফিট নিয়ে নিলে তাকে বলে এক্সপেন্সেস। তো এখানে এক্সপেন্সেসটা কত লিখবো, দেখো বুঝিয়ে দিচ্ছি এক্সপেন্সেসটা কত লিখবো। এখানে এক্সপেন্সেসটা লিখবো এক মাসে এ কে এক মাসে 10,000 টাকা দিচ্ছে, ঠিক আছে তো। আর ফার্ম মানে টাটা কোম্পানি কত মাসের টাকা দিয়েছে, 12 মাসের টাকা দিয়েছে। কত মাসের টাকা দিয়েছে, 12 মাসের টাকা দিয়েছে। তা এক মাসে যদি 10,000 টাকা দেয়, তাহলে 12 মাসে কত দিচ্ছে, 12 মাসে টোটাল 1,20,000 টাকা দিচ্ছে, তাই তো। তো 12 মাসে 1,20,000 টাকা দিচ্ছে। এবার টাটা কোম্পানি যদি এই 12 মাসেরই বেনিফিট নিয়ে নেয়, টাটা কোম্পানি যদি 12 মাসেরই যদি বেনিফিট নিয়ে নেয়, তাহলে সেটাকেই তোমার এক্সপেন্সেস বলবে, ঠিক আছে। তো লেখো আর টাটা কোম্পানি 12 মাসেরই বেনিফিট নিয়ে, টাটা কোম্পানি কি করেছে 12 মাসেরই বেনিফিট নিয়ে, দেখো বিকজ এটাকে এক্সপেন্সেস বলবো, কারণটা কি, দেখো বিকজ ফার্ম হ্যাজ টেকেন বেনিফিট, ফার্ম হ্যাজ টেকেন বেনিফিট, ফার্ম হ্যাজ টেকেন বেনিফিট of employee, farm has taken benefit of employee for rupees 1,20,000। তার মানে টাটা কোম্পানি এই এমপ্লয়ির নাম কি এ, এর কাছ থেকে কত টাকা বেনিফিট নিয়েছে, 1,20,000 টাকা বেনিফিট নিয়েছে। তার মানে আমরা কি বলেছি, এক্সপেন্স কাকে বলে, কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নেবে, তাকে এক্সপেন্স বলে। টাটা কোম্পানি কারেন্ট ইয়ারে কত টাকা বেনিফিট নিয়েছে, পুরো 1,20,000 টাকা বেনিফিট। তাহলে এখানে এক্সপেন্সেস কি, এখানে এক্সপেন্সেস কত হলো, 1,20,000। এক্সপেন্সেসটার নাম কি, এক্সপেন্সেসটার নাম হচ্ছে স্যালারি, এক্সপেন্সেসটার নাম হচ্ছে স্যালারি। তো আশা করি বুঝতে পেরেছো। তো একটা নোট লিখে নাও, একটা নোট, ইম্পর্টেন্ট নোট বলতে পারো, স্টার মার্ক দিয়ে লিখে নাও। দেখো ভ্যালু অফ বেনিফিট হুইচ ফার্ম হ্যাজ টেকেন, ভ্যালু অফ বেনিফিট, value of benefit which farm has taken, which farm has taken, value of benefit which farm has taken during current year, during current year, during current year, it is called expenses, it is called expenses।
ইট ইজ কল্ড এক্সপেন্স। তাহলে এক্সপেন্স কাকে বলে? বলছে ভ্যালু অফ বেনিফিট হুইচ ফার্ম হ্যাজ টেকেন ডিউরিং কারেন্ট ইয়ার। মানে ফার্ম মানে টাটা কোম্পানি। টাটা কোম্পানি যদি বেনিফিট কারেন্ট ইয়ারে নিয়ে নেয়, টাটা কোম্পানি যদি বেনিফিট কারেন্ট ইয়ারে নিয়ে নেয় তখন তাকে এক্সপেন্সেস বলে। তো এখানে বলে দিয়েছে, এখানে কি বলছে? ফার্ম হ্যাজ টেকেন, ঠিক আছে, ফার্ম নিয়ে নিয়েছে, কি নিয়ে নিয়েছে? বেনিফিট নিয়ে নিয়েছে। ফার্ম বেনিফিট নিয়ে নিয়েছে কবে? কারেন্ট ইয়ারে। ফার্ম যদি কারেন্ট ইয়ারে বেনিফিট নিয়ে নেয় তখন তাকে এক্সপেন্সেস বলে। আচ্ছা, এই যে এক্সপেন্স বলে, এরপরে তোমরা দুটো লাইন ছেড়ে তারপরে লিখবে, দুটো লাইন রেখে দেবে, কারণ এখানে আরেকটা লাইন ধরবে, ঠিক আছে, এটা পরে বলতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল চলে আসে, ঠিক আছে। এক্সাম্পলটা কি? এটা এখানে বসিয়ে দিচ্ছি, এখানে তো কোশ্চেনটা ঢুকবো, এখানে আর এমপ্লয়ি ঢুকবো না। দেখো এইগুলো একটু মুছে দিই, এগুলো একটু মুছেই দিই আমি। দেখো ওই একই উদাহরণ বলবো, টাটা কোম্পানির কথা বলবো। তো টাটা কোম্পানি যে বিজনেস করছে না, তো ওর নিজস্ব কোনো জমি নেই বিজনেস করার মতো, তাহলে ওকে নিশ্চয়ই কোনো একটা জমি ভাড়া করতে হবে, ঠিক আছে, মানে যেখানে ব্যবসা করো সেই জায়গাটা ভাড়া করতে হবে। তো জায়গাটা ভাড়া করবে টাটা কোম্পানি, ধরো এই বিল্ডিং, এই ধরো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এ ভাড়া করবে, ঠিক আছে। তো বিল্ডিংটা যার, সাপোজ ধরো এই বিল্ডিংটা কার? এই বিল্ডিংটা ধরো রাম, ঠিক আছে, এই বিল্ডিংটার মালিক, রাম হচ্ছে ওনার, অফ বিল্ডিং, এই বিল্ডিংটার মালিককে রাম। তো রামের বাড়িতে বিজনেস করছে, কে বিজনেস করে? টাটা কোম্পানি। আচ্ছা, রামের বাড়িতে বিজনেস করে, রামকে এই বিল্ডিংটার ওনার। তো এরই আরেকটা নাম কি বলে? ল্যান্ডলর্ড বলতে হবে, ল্যান্ডলর্ড, ঠিক আছে। বিল্ডিং এর মালিককে বলা হয়, আমরা কি বলি? ল্যান্ডলর্ড বলি। বাড়ির মালিককে বলা হয় ল্যান্ডলর্ড, ঠিক আছে। তো তার মানে টাটা কোম্পানি রামের বাড়িতে ব্যবসা করে, তাহলে কি রামকে তো পেমেন্ট করতে হবে প্রতি মাসে। তো রামকে তো প্রতি মাসে পেমেন্ট করতে হবে। কত টাকা করে পেমেন্ট করছে? কোশ্চেনে বলেছে রামের সঙ্গে চুক্তি হয়েছে প্রতি মাসে 20,000 টাকা করে পেমেন্ট করতে হবে, 20,000 পার মান্থ, 20,000 টাকা করে প্রতি মাসে পেমেন্ট করতে হবে। কত টাকা করে পেমেন্ট করতে হবে প্রতি মাসে? 20,000 টাকা করে পেমেন্ট করতে হবে। তাহলে বুঝতে পারলে, এই যে এই বিল্ডিংটায় টাটা কোম্পানি বিজনেস করছে, ঠিক আছে, এই বিল্ডিংটার মালিককে রাম। তো বিল্ডিং এর মালিককে আমরা কি বলি? ল্যান্ডলর্ড। তো রামের বাড়িতে ব্যবসায় রামকে তো প্রতি মাসে পেমেন্ট করতে হবে। টাটা কোম্পানি বলেছে আমরা প্রতি মাসে তোমাকে 20,000 টাকা করে পেমেন্ট করব। তো কত টাকা করে পেমেন্ট করবো তোমাকে প্রতি মাসে? 20,000 টাকা করে পেমেন্ট করবো, ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেনটা বলে দিই, এই তো ঘটনা বলেছিল, আর এটা দেখতেই পাচ্ছি, এটা পুরো একটা বছর, ঠিক আছে, এটা পুরো একটা বছর। আর তোমরা তো জানো এটা কি কি ইয়ার পড়া যায়? ক্যালেন্ডার ইয়ার, বুঝতে পারছো তো? আমাদের ক্যালেন্ডার কোন মাস থেকে আরম্ভ হয়? জানুয়ারি থেকে ডিসেম্বর মাস। এই দেখো না, 19 সালে জানুয়ারি মাস থেকে আরম্ভ হয়েছে, এটা ডিসেম্বর মাসে শেষ, এটা কারেন্ট ইয়ার। আচ্ছা, এবার কোশ্চেনটা আমরা লিখছি, উপরে লিখে নিই। এখানে কোশ্চেনে বলেছিল রেন্ট পার মান্থ, 20,000, তাহলে প্রতি মাসে ভাড়া কত করে? 20,000 টাকা করে। এবার বলছে রেন্ট পেড ইন 11 মান্থ, কত মাসের ভাড়া পেমেন্ট করেছে? টাটা কোম্পানি ক মাস ভাড়া দিয়েছে? টাটা কোম্পানি 11 মাস ভাড়া দিয়েছে। এবার তোমরা যদি বুঝতে চাও, দেখো আমি এখানে যদি বুঝাই একটা একটা করে, এটা ধরো জানুয়ারি মাস, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, এটা এপ্রিল, এটা মে, এটা জুন, এটা জুলাই, এটা আগস্ট, এটা সেপ্টেম্বর, এটা অক্টোবর, এটা নভেম্বর, এটা ডিসেম্বর। তাহলে বুঝতে পারলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো কি করেছে? নরমালি কি হয় তোমরা সবাই জানো, এই নরমাল জিনিসটা সবাই জানো। কি হয়, যেমন বাড়ি ভাড়াটা কি হয় জানো তো? বাড়ি ভাড়াটা কেমন হয় আমি তোমাকে বলে দিচ্ছি। কেউ ধরো জানুয়ারি মাসে পুরো বাড়িটা ইউজ করলো, তার ভাড়াটা সে ফেব্রুয়ারি মাসে দেয়। এই ধরো জানুয়ারি মাসে যে ভাড়াটা থাকলো সেটা ভাড়াটা ফেব্রুয়ারিতে দেবে, ফেব্রুয়ারি ভাড়া কবে দেবে? মার্চে দেবে, মার্চের ভাড়াটা দেবে এপ্রিলে, এপ্রিলের ভাড়াটা দেবে মেতে, মেয়ের ভাড়া দেবে জুনে, জুনের ভাড়া দেবে জুলাইতে, জুলাইয়ের ভাড়া দেবে আগস্টে, আগস্টের ভাড়া দেবে সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে ভাড়া দেবে তোমার কবে? অক্টোবরে, অক্টোবরে ভাড়া দেবে নভেম্বরে, নভেম্বরে ভাড়া দেবে ডিসেম্বরে, ডিসেম্বরে ভাড়াটা দেবে পরের বছর জানুয়ারি। আমি আবার বলছি, এই যে জানুয়ারি মাসের ভাড়াটা দেবে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি ভাড়াটা দেবে মার্চে, মার্চের ভাড়াটা দেবে এপ্রিলে, এপ্রিলের ভাড়াটা দেবে মেতে, মেয়ের ভাড়া দেবে জুনে, জুনের ভাড়া দেবে জুলাইতে, এইভাবে কন্টিনিউ হয়। তার মানে কি হয়? তাহলে তুমি কি বুঝতে পারলে? তার মানে এই বছর ক মাস ভাড়া দিবে? জানুয়ারি মাসের ভাড়া দিল ফেব্রুয়ারি মাসে, তাহলে জানুয়ারি মাসে ভাড়া দেয়নি, জানুয়ারি মাসের ভাড়াটা দিল ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিটা দিল এপ্রিলে, এপ্রিলেরটা দিল মেতে, মেটা দিল জুনে, জুনেরটা দিল জুলাইতে, জুলাইয়েরটা দিল আগস্টে, আগস্টেরটা দিল সেপ্টেম্বরে, সেপ্টেম্বরটা দিল অক্টোবরে, অক্টোবরটা দিল নভেম্বরে, নভেম্বরটা দিল ডিসেম্বরে। তোমরা কাউন্ট করে দেখো না, টোটাল 11 মাস ভাড়া দিয়েছে, তাই না?
তাহলে ডিসেম্বর মাসের ভাড়া কি দিয়েছে এই বছর? না স্যার, ডিসেম্বর মাসের ভাড়াটা কবে দেবে? পরের বছর, পরের বছর জানুয়ারি মাসে দিয়ে দেবে। তাহলে এই বছর কত মাস ভাড়া দিল? এই বছর তোমরা হিসাব করে দেখলে 11 মাস ভাড়া দিয়েছে, ঠিক আছে, 11 মাস ভাড়া। কিন্তু ব্যবসা করলো ক মাস? ব্যবসা ক মাস করলো? আর ব্যবসা তো জানুয়ারি মাস থেকে ব্যবসা আরম্ভ করেছে পুরো ডিসেম্বর অবধি, পুরো 12 মাসই তো ব্যবসা করলো। ও তো বিজনেস পুরো 12 মাসই করলো, 12 মাস বিজনেস করে 11 মাস পেমেন্ট করলো। তাহলে ওর থেকে, ওই বাড়ি থেকে কত মাসের বেনিফিট নিয়েছে? স্যার 12 মাসের বেনিফিট নিয়েছে। খরচা কাকে বলে? যত মাস বেনিফিট নেবে তাকেই খরচা বলে। তার মানে এখানে 12 মাসটাই খরচা হবে। জিনিসটা বুঝতে পেরেছো? এবার দেখো রেন্ট পেবেল, এখানে লিখছি রেন্ট পেবেল ফর 1 মান্থ, রেন্ট পেবেল ফর 1 মান্থ। এটা কেন 1 মান্থ বললাম? কারণ কি বললাম, ডিসেম্বর মাসের ভাড়া তো দেয়নি, ডিসেম্বর মাসের ভাড়া পরের বছর জানুয়ারিতে দেবে, তাই ডিসেম্বর মাসের ভাড়াটা বাকি রাখে, তাই জন্য রেন্ট পেবেল মানে পে করতে হবে, 1 মাসের টাকা পে করতে হবে। এবার দেখো ক্যালকুলেট এক্সপেন্সেস, তোমাকে বের করতে বলেছে ক্যালকুলেট এক্সপেন্সেস, তোমাকে এক্সপেন্সেসটা বের করতে বলেছে। তো যেটা বারবার বলেছিলাম, একই জিনিস বলেছে, নতুন কিছু বলেনি, একই জিনিস বলেছে, নতুন কিছু বলেনি। তার মানে টাটা কোম্পানি এই বাড়িটাতে, মানে রামের বাড়িটায় ক মাস ব্যবসা করলো? এই বছর 2019 সালে পুরো 12 মাসই ব্যবসা করলো। এই জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস অবধি এই বছর পুরো 12 মাসই বিজনেস করেছে। মানে রামের বাড়িটা পুরো 12 মাস ইউজ করলো, 12 মাস বেনিফিট নিল, পেমেন্ট করলো 11 মাস, ঠিক আছে, পেমেন্ট করলো 11 মাস, কিন্তু বিজনেস করলো 12 মাস। তাহলে আমরা কি বলেছি, এক্সপেন্স কাকে বলে? কারেন্ট ইয়ারে যতটা বেনিফিট নেবে তাকে এক্সপেন্স বলে। তাহলে কারেন্ট ইয়ারে 12 মাসের বেনিফিট নিল, ঠিক আছে, তাহলে এক্সপেন্সেস কত হবে? এখানে যদি আমি এক্সপেন্সেসটা লিখি, অ্যানসার যদি লিখি এক্সপেন্সেস, এক্সপেন্স কি বলেছিলাম, যত মাস বেনিফিট নেবে। বেনিফিট ক মাস নিয়েছে? 12 মাস বেনিফিট নিয়েছে, ঠিক আছে, 12 মাস বেনিফিট নিয়েছে, তাহলে 12 মাসে তোমার এক্সপেন্সেস। তো আমি যদি বলি এক এক মাসে কত টাকা করে ভাড়া পেমেন্ট করা উচিত, এক এক মাসে তোমার 20,000 টাকা করে পেমেন্ট করা উচিত। ও বেনিফিট ক মাস নিয়েছে? 12 মাস। তার মানে 20,000 ইনটু 12, তাহলে টোটাল খরচ কত হবে? এই বছরের খরচ কত হবে? 2,40,000। এই খরচটার নাম কি? এই খরচটার নাম রেন্ট। এই খরচটার নাম কি? রেন্ট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা রকম ভাবে আরেকটা যদি বলি, যদি আরেকটা বলি কি করতে পারি, ক্যাশ পে। ক্যাশ পে মানে রেন্ট বাবদ কত টাকা পেমেন্ট করেছে, ক্যাশ পে না লিখে লিখি রেন্ট পে। টাটা কোম্পানি রেন্ট কত টাকা পেমেন্ট করেছে? টাটা কোম্পানি রেন্ট পেমেন্ট করেছে 11 মাস পেমেন্ট করেছে। 11 মাস মানে 20,000 ইনটু 11, 20,000 ইনটু 11, 11 মাস পেমেন্ট করেছে, ঠিক আছে। আর ক মাস বাকি রেখেছে? স্যার 1 মাস বাকি রেখেছে। এই যে টাকাটা বাকি রাখে তাকে কি বলে জানো? তাকে বলে আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, তাকে বলে আউটস্ট্যান্ডিং। টাটা কোম্পানি এই যে মিস্টার রামকে ক মাসের ভাড়া দেয়নি? 2019 সালে 1 মাসের ভাড়া দেয়নি, ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে বলে আউটস্ট্যান্ডিং, বাকি। বাকিটাকে অ্যাকাউন্টসের ভাষায় বলে আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, বাকিটাকে অ্যাকাউন্টসের ভাষায় বলে আউটস্ট্যান্ডিং। তো ক মাসের ভাড়া বাকি রেখেছে? 1 মাস। 1 মাসের ভাড়া কত? 20,000 টাকা। তো টোটাল কত হচ্ছে? 20,000 ইনটু 11, 2,20,000, আর এখানে 20,000, তো টোটাল কত হলো? 2,40,000। তার মানে কি বুঝতে পারলে, এক্সপেন্সেস কাকে বলে? রেন্ট পেমেন্ট করা, ঠিক আছে, পেমেন্ট করাকে এক্সপেন্সেস বলে না। আমি আগেও বলেছি, আবার বলছি, পেমেন্ট করাকে এক্সপেন্সেস বলে না, পেমেন্ট করাকে এক্সপেন্স বলে না। এক্সপেন্স কাকে বলে? বেনিফিট নেওয়াকে এক্সপেন্স বলে। বারবার বলছি, বেনিফিট নিলে তাকে এক্সপেন্স বলে, পেমেন্ট করাকে এক্সপেন্সেস বলে না। যদি পেমেন্ট করাকে এক্সপেন্সেস বলে, তাহলে আমরা মেশিন কিনেছি, মেশিন কিনতে গেলে তো পেমেন্ট করতে হয়, তাহলে তো মেশিনটা এক্সপেন্স হয়ে গেল। কেন? মেশিনটা এক্সপেন্স না, ওটা তো অ্যাসেট হয়ে যায়। তাহলে কি বুঝতে পারলে, পেমেন্ট করাকে এক্সপেন্স বলে না, বেনিফিট নেওয়াকে এক্সপেন্স বলে। তো আমি পেমেন্ট করেছি এত টাকা, 11 মাস পেমেন্ট করেছি, আর 1 মাস বাকি রেখেছি, টোটালটাই হচ্ছে এক্সপেন্স। আচ্ছা, তো মোটামুটি বুঝতে পারলে এটা হলো। এবার দেখো একটা জায়গায় নোট বাকি ছিল, একটা নোট বাকি ছিল, বলেছিলাম 2 লাইন ফাঁকা রাখো, ওখানটা লিখে নাও, ওখানে একটা কথা লিখে নাও, এই জায়গাটা মুছে দিই, তারপর একটা কথা লিখে নাও। কি লিখবে ওখানে? ওখানে লেখো ইট ডাজ নট ম্যাটার। যেখানে 2 লাইন জায়গা রাখতে বলে ওখানে লেখো, কি লিখবে? ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার, it does not matter whether payment has been made or not, whether payment has been made or not, payment has been made or not। বলছে কি, এটা কোনো ম্যাটারই করে না, এটা কোনো ম্যাটারই করে না, পেমেন্ট করেছি কি করিনি, ঠিক আছে, এটা ম্যাটারই করে না। বেনিফিট নিয়াকেই খরচ বলে, বেনিফিট নিয়াকেই খরচ বলে, পেমেন্ট করাকে খরচ বলে না। তাই বললাম এটা কোনো ম্যাটারই করে না পেমেন্ট কত টাকা করেছি, পেমেন্ট করেছি কি করিনি, তাই বলেছে।
payment has been made or not. তো আজকে আর একটাই অঙ্ক করাবো, তাহলে মোটামুটি তোমার আজকের ভিডিওটা শেষ হয়ে যাবে। আচ্ছা, কি বলেছে এই টপিকটা কি লিখেছে দেখো, স্যালারি পেড ডিউরিং দ্য ইয়ার 5 lakhs। কি বলেছে? স্যালারি পেড ডিউরিং দ্য ইয়ার 5 lakhs। আচ্ছা, রুপিস 5 লাখ লিখো, রুপিস 5 lakhs। স্যালারি পেড ডিউরিং দ্য ইয়ার রুপিস 5 লাখ। এই ডিউরিং দ্য ইয়ার মানে কারেন্ট ইয়ারের কথা হচ্ছে, মানে এই বছরে এই যে পুরো 1 থেকে 31 19 এই পিরিয়ডে স্যালারি পেমেন্ট করেছে কত? 5 লাখ টাকা। কার কথা বলছি? না টাটা কোম্পানির বিজনেসের কথা বলছি। টাটা কোম্পানির একজন এমপ্লয়ি ছিল, টাটা কোম্পানির এমপ্লয়িটার নাম কি বলছি? মিস্টার এ। টাটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি কাজ করে, আমি একটা এমপ্লয়ি কথা বলছি, মিস্টার এ। ঠিক আছে, মিস্টার এ, এই সারা মিস্টার এ কে কত টাকা পেমেন্ট করা হয়েছে? তো আমি যে কথাটা বলছি এটা পুরোপুরি টাটা কোম্পানির কথা বলছি। টাটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি কাজ করে, ঠিক আছে, আমি একজন এমপ্লয়ির কথা বলছি, সেটা হচ্ছে মিস্টার এ। তো টাটা কোম্পানি কি করেছে না, টাটা কোম্পানি স্যালারি পে করেছে এই বছর, এই পুরো কারেন্ট ইয়ারে কত টাকা স্যালারি পে করেছে? 5 লাখ টাকা। টাটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি কাজ করে, ও 5 লাখ টাকা স্যালারি পে করেছে। ঠিক আছে, এবার বলতে ফার্ম পে সরি এবার বলতে স্যালারি আউটস্ট্যান্ডিং ফর কারেন্ট ইয়ার। এবার বলতে স্যালারি আউটস্ট্যান্ডিং ফর কারেন্ট ইয়ার। আউটস্ট্যান্ডিং মানে এই বছর কত টাকা স্যালারি বাকি রেখেছে? 1 লাখ টাকা স্যালারি বাকি রেখেছে, 1 লাখ টাকা স্যালারি বাকি রেখেছে। আচ্ছা, এখানে না এমপ্লয়ি আর মিস্টার এটা কেটে দিচ্ছি, এই কনসেপ্টটা একটু কেটে দিচ্ছি, কারণ আমি কারণ নাম দিয়ে বলছি না। তো জিনিসটা বুঝতেই পারলে, আমি উদাহরণটা দিয়েছি টাটা কোম্পানি। তো টাটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি কাজ করে, অনেক এমপ্লয়ি কাজ করে, ঠিক আছে। এইটা ধরো পুরো একটা বছর কারেন্ট ইয়ার। তো এই বছর টাটা কোম্পানি কত টাকা স্যালারি পে করেছে? 5 লাখ টাকা স্যালারি পে করেছে, ঠিক আছে। আর বলছে স্যালারি আউটস্ট্যান্ডিং ফর কারেন্ট ইয়ার, এই বছর কত টাকা স্যালারি পেমেন্ট করা বাকি রেখেছে, মানে কত টাকা এই বছর স্যালারি পেমেন্ট করেনি? 1 লাখ টাকা স্যালারি পেমেন্ট করেনি। তোমাকে বের করতে বলেছে টোটাল এক্সপেন্সেস কত, বলেছে ক্যালকুলেট টোটাল এক্সপেন্সেস। তোমাকে বের করতে বলেছে ক্যালকুলেট টোটাল এক্সপেন্সেস ফর কারেন্ট ইয়ার। কি বলেছে? ফর কারেন্ট ইয়ার। তো টোটাল এক্সপেন্স কত তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে এই বছরের টোটাল খরচটা কত। এই বছর মানে এই যে 1 1 19 এই বছরের টোটাল খরচটা কত। তো এই খরচটার নাম কি? আচ্ছা, খরচটা বের করতে বলেছে এক্সপেন্সেস, ঠিক আছে। এই খরচটার নাম কি? এই খরচটার নাম হচ্ছে স্যালারি। স্যালারি পেমেন্ট করেছে কত? 5 লাখ। তাহলে দেখো স্যালারি পে করেছে কত? 5 লাখ টাকা স্যালারি পে করেছে। স্যালারি পে লিখে দিলাম 5 লাখ টাকা। আচ্ছা, কত টাকা বাকি রেখেছে? 1 লাখ টাকা। বাকিটাকে কি বলবে? আউটস্ট্যান্ডিং। বাকিটাকে কি বলে? আউটস্ট্যান্ডিং। কত টাকা বাকি রেখেছে? স্যার 1 লাখ টাকা বাকি রেখেছে, ঠিক আছে। তাহলে টোটাল কত হলো? 6 লাখ টাকা। তো এই বছর স্যালারি কত হলো? আমার খরচটা কত হলো? খরচ 6 লাখ টাকা। আমি কি বলেছিলাম? খরচ কাকে বলে? বেনিফিট নেওয়াকে খরচ বলে, পেমেন্ট করাকে খরচ বলে। যদি বলতো পেমেন্ট করাকে খরচ, তাহলে আমি লিখতাম স্যালারি পেড, খরচটা লিখতাম 5 লাখ। পেমেন্ট করাকে তো খরচ বলে না, বেনিফিট নেওয়াকে খরচ বলে। তো কত টাকার বেনিফিট নিয়েছে? কত টাকার বেনিফিট নিয়েছে? পেমেন্ট করেছে 5 লাখ আর 1 লাখ টাকা বাকি আছে, টোটাল তো বেনিফিট নিয়েছে, ঠিক আছে। অর্থাৎ টাটা কোম্পানির এমপ্লয়িদের দিয়ে পুরো 12 মাসে কাজ করেছে, তো 12 মাসেরটাই লিখা হবে। তো শেষ হয়ে গেল এই ভিডিওটা এখানে।